হ্যালো, আহ, শুভ রাত্রি ও শুভ সন্ধ্যা যাই বলি সবাই। আশা করি ভালো আছে। তো আমরা হচ্ছে প্রতি সব শুক্রবার এবং মঙ্গলবারের যে লাইভ গ্রুপ পরিচালনা করার বিষয়ে আমাদের প্ল্যান এবং কমিটমেন্ট আমাদের কাছে ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রতি সপ্তাহে উপস্থিত হচ্ছি কোনো না কোনো সাবজেক্ট নিয়ে। আজকে বেসিক্যালি আমরা হচ্ছে ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তো তোমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া সব সময় তোমাদের সাথে থাকে হোস্টিং প্লাস লেকচারে। তো আজকে হচ্ছে সেই তানভীরকে হোস্ট করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি এমন একটি সাবজেক্ট নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে সাবজেক্টটি হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, হোক সেটা লাইক এডমিশন টেস্টে, বা সেটা হতে পারে তোমাদের কোনো কলেজে পরীক্ষায়, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা সাবজেক্ট, যে যে আই মিন একটা টপিক ইংলিশের কন্ডিশনাল সেন্টেন্স। তো এটা নিয়ে আজকে তানভীরের কাছ থেকে আলোচনা আমরা শুনবো, এবং আমি বেসিক্যালি আমার ইন্টারেস্ট নিয়ে আসছি তানভীরের কাছ থেকে আলোচনাটা শোনার জন্য, যাতে আমি আমার কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কিছু একটা কাজে লাগাতে পারি কিনা। তানভীর সবসময় সবাইকে পরিচয় করিয়ে দেয়, আমরা তানভীরকে আলাদা করে পরিচয় কি করে দিব, তারপর তানভীরের কাছ থেকে অ্যাজ এ গেস্ট কিছু শুনতে চাই আজকে আমরা। তানভীর। হ্যালো এভরিওয়ান, সবার সাথে আরো একবার দেখা হয়ে গেল। তোমাদের সাথে অনেক ফ্রিকুয়েন্টলি দেখা হয়, তো অনেকেই সালাম টালাম জানাইছো কমেন্টে, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? মোটামুটি বাইচে আছে আলহামদুলিল্লাহ। সো এছাড়া তেমন বিশেষ কিছু বলার মতো নাই, আমাকে তো চিনোই, সো পরিচয় দেওয়ার তেমন কিছু নাই। নর্মালি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন একটা টপিক যেটা নিয়ে আমরা লাইফে বহুত পড়ালেখা করছি, এবং তোমরা সবাই কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা পারো। মানে হচ্ছে ধরো ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস, এগুলো আমাদের সবার মুখস্থ। তো আজকে আমরা চেষ্টা করবো এইগুলো একটু ঝালাই করার পাশাপাশি নতুন কিছু শিখতে পারি কিনা। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে করো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে লাগে না দেখে স্যাররা পড়ার নাই, বাট ইন্টারমিডিয়েট লেভেলে থাকে না তো কি হয়েছে, টপিকটা তো অনেক বড় বা টপিকে তো অনেক কিছু আসে জানার মতো। তো সেই জিনিসগুলো আজকে আমরা ট্যাপ করার চেষ্টা করবো, সেইখান থেকে কিছু কিছু জিনিস আজকে আমরা শেখার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ ভালো সময় কাটবে নেক্সট 1 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে তানভীর। তো আমরাও সবাই আমাদের আগ্রহে বসে আছি, হোয়াট উইল লিসেন ফ্রম ইউ। তাহলে আমরা আজকে মোটামুটি প্রায় 100-র মতো স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়েছে, 84 দেখা যাচ্ছে। ঈদের পর কি তানভীর ছেলে মেয়েরা যে এই যে একটা ধাক্কা, লাইক প্রথমে করোনা একটা ধাক্কা দিল, তারপর সেই করোনা থেকে কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না, হঠাৎ করে ঈদুল আজহা আসলো। ঈদুল আজহা থেকে ছেলে পেলে একটু বিরতি নিল, বিরতির পর আবার পরীক্ষার বিষয়গুলো আসলো। এইগুলো নিয়ে কি তোমার কি মনে হয় যে ছেলেমেয়েরা আসলে পড়াশোনাতে একটু পিছিয়ে যাচ্ছে, বা অনলাইন ক্লাস তাদেরকে বোর করে দিচ্ছে, এমন কিছু? আমার যেটা মনে হয় ভাই, এখানে দুইটা ইস্যু আছে। এক হইতেছে কুরবানির ঈদের সময় গরু টরু খেয়ে সবাই একটু আসলে মানে পেটে চর্বি টর্বি হয়ে গেছে, তো তো সবাই এখানে একটু ঘুম টুম দিচ্ছে। তো আমার যেটা মনে হয় এটা একটা ইস্যু। আর এছাড়াও একটা যেটা মনে হয়, সব স্টুডেন্টরা এখন মোটামুটি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে ওরা আসলে কি করবে। ওরা কি আসলে অ্যাডমিশনের জন্য পড়ালেখা করবে, নাকি আবার ইন্টারের জন্য পড়ালেখা শুরু করবে, নাকি আসলে কি করা উচিত, এই জিনিসটা নিয়ে ওরা আসলে একটু কনফিউশনের ভিতরে আছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অনেকে ভাবতেছে যে ইন্টার নিয়ে রিউমার শোনা যাচ্ছে, সো আমরা ইন্টার নিয়ে পড়ালেখা করি। অনেকে আবার ভাবতেছে যে না, অ্যাডমিশন করি। তো এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমার যেটা মনে হয় অনেকেই অ্যাডমিশন রিলেটেড পড়ালেখা থেকে নিজেদের কি একটু সরাই নিতে যাচ্ছে। তারা হয়তো ভাবতেছে 1-1.5 মাসের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে, তা তাইলে আমরা এইচএসসি নিয়ে পড়ালেখা করি বা এইচএসসি জিনিসগুলো রিভাইজ দিই, রাদার দেন অনলাইনে এসে অ্যাডমিশনের পড়ালেখা করা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটা রিজন, যে কারণে হয়তো আমাদের অ্যাটেন্ডেন্স কিছুটা কমে আসছে এই সমস্ত ক্লাসগুলোতে। আচ্ছা, যাই হোক। তো তানভীর, আমরা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের কাছে বরাবর যে কথাগুলো থাকে যে তোমার বন্ধুদেরকে হচ্ছে মেনশন করে দাও। আর পাশাপাশি হচ্ছে আজকের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে দিলে যে মূল্যবান স্লাইডস গুলো, বিশেষ করে দেখো তুমি যখন লেকচারটা আলোচনা শোনো, শোনার পরে এগুলো ইউটিউবে সংরক্ষণ থাকে, সেখানে তুমি শুনতে পারো। আর এগুলোর পাশাপাশি যদি স্লাইডসটা তোমার কাছে থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা তোমার কাছে একেবারে গেঁথে যাবে। আর সেই জন্য যেন কি করতে হয়, সেই জন্য হচ্ছে লাইভটি শেয়ার করতে হবে তোমার টাইম লাইনে, শেয়ার করে সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে এসএমএস করলে আমরা তোমাদেরকে স্লাইডটি সেন্ড করে দেবো। তো আমরা আজকে হচ্ছে এখানে আর দেরি না করে আমাদের ক্লাসে প্রবেশ করি তানভীর। আমরা তাহলে একটা স্লাইডস আমাদের শুরু হয়েছে, সেখানে প্রথম স্লাইডে তোমার সুন্দর একটি ছবি দেখা যাচ্ছে, বেসিক্যালি আর কিছু না। তো এরপর থেকে তাহলে আমরা পড়াশোনা শুরু করি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটি হেডিং দেওয়া আছে। এখানে কি কিছু আমরা পড়বো, নাকি সামনে দিকে চলে যাবো? জি ভাই, সামনের দিকে যাওয়ার আগে আমি যদি একটু ইয়া করি, একজন আমাদের এক স্টুডেন্ট তার এক ফ্রেন্ডকে
মেনশন করছে এবং সে এসে লিখছে কি করতাম এখানে। এখানে তুমি কিছুই করবে না, তোমার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সাথে থাকা এবং 1 ঘন্টা পড়ালেখা করা। তোমরা হয়তো অনেকেই আমাদের প্ল্যাটফর্মের সাথে আগে থেকে যুক্ত থাকো না, বাট আমরা যেটা বিলিভ করি বা যেই মোটিভ নিয়ে আমরা লাইভ ক্লাসটা নিয়ে আসি বা এই ফেসবুকে লাইভ ক্লাসটা নিয়ে আসি, সেটার মেইন মোটিভ হচ্ছে এডুকেশন ফর অল। সো তুমি আমার প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো বা না থাকো, আমার এখানে ভর্তিকৃত হও বা না হও, একটা জিনিস শিখতে তো কোনো দোষ নাই। তুমি যদি বাসায় 1 ঘন্টা তো বসেই থাকতো, তো 1 ঘন্টা তুমি এক জায়গায় বিনিয়োগ করে যদি একটা জিনিস অতিরিক্ত শিখতে পারো, কোনো তো ক্ষতি নেই। এখানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে হারানোর কিছু নাই, আমাদের সবারই নতুন করে কিছু না কিছু গেইন করার সুযোগ আছে। তো তুমি এখানে আসছো বেসিক্যালি নতুন কিছু শেখার জন্য, তো ইনশাল্লাহ নেক্সট 1 ঘন্টায় নতুন কিছু শিখতে পারবা। একজন জিজ্ঞাসা করছো আমাদের ইউটিউব চ্যানেলের ব্যাপারে। আমাদের ইউটিউবে চ্যানেল আছে, তুমি ইউটিউবে যে যদি সার্চ করো লুমিনাস এডুকেশন, তাহলে তুমি সেখানে কি বলবো, তুমি কি বলে লুমিনাস এডুকেশন নামে যদি তুমি সার্চ দাও, সার্চ দিলে তুমি সেখানে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা এবং সেখানে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, তুমি নিয়মিত আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবা। দ্যাটস ইট। একজন লেখছে যেখানে পড়ালেখা আছে আমার পড়ালেখা আছে, আমার অস্তিত্ব সেখানে ভয়ানক। হ্যাঁ, ডেফিনেটলি তোমাদের মতো স্টুডেন্টরাই আমাদের কি বলবো জাতির ভবিষ্যৎ, এবং তোমাদের মতো স্টুডেন্টরাই আমাদের ভিতরে সেই কনফিডেন্সটা যোগায় যে পড়ালেখা না করেও পাস টাস করা যায়। এবং যদিও পরবর্তীতে তোমরা ফেল করো এবং পরবর্তীতে মানুষজনকে দোষ দাও, তো আশা করি আমরা নিজেরা অন্যদের দোষ না দিয়ে নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরা নেওয়া শুরু করবো এবং ভালো মতো পড়ালেখা করবো। তো যাই হোক, অনেক আগে কথা বললাম। এই জায়গাটাতে অনেক ইন্সপিরেশন নেই যে মার্ক জুকারবার্গ তো পড়াশোনা করে না। আরে ভাই, মার্ক জুকারবার্গ পড়াশোনা করে না, সে পড়াশোনা করার টাইম পায় না। মানে পড়াশোনা তুমি কেন করো? লাইক ভালো কিছু করবা, তো সে ভালো কিছু করে অন্য কিছু করতে পারে না, তাই সে পড়াশোনা করে না। ফেসবুক একটা প্রতিষ্ঠা করছে, প্রতিষ্ঠা করার পর এটা কমিউনিটি লেভেলে ছড়াচ্ছে, ছড়ানোর পরে এটার শাখা প্রশাখা বাড়তেছে। এগুলো ম্যানেজ করতে করতে তুমি ওই মাস্টার ডিগ্রি নিয়ে এসে যা করবা, সে পড়াশোনা না করেই তা করতেছে। ইফ ইউ আর মার্ক জুকারবার্গ, দেন ইউ আর ওয়েলকাম ম্যান, আদারওয়াইজ ট্রাই টু বি মার্ক জুকারবার্গ। যাই হোক, আমরা কি এখানে তেমন কিছু শুনবো নাকি সামনে আগাবো? এখানে ভাই আমরা তেমন কিছু শুনবো না। আমরা যদি ভাই পরবর্তী স্লাইড গুলোতে চাই, তাহলে আমরা 3টা কোয়েশ্চেন দেখতে পারবো, 3টা সেন্টেন্স দেখতে পারবো। বেসিক্যালি তোমরা যারা যারা আমাদের ক্লাসটা করতেছো তারা স্ক্রিনের দিকে তাকালেই বুঝবা এই যে 3টা সেন্টেন্স আছে, 3টা সেন্টেন্স 3টা কন্ডিশনালকে নির্দেশ করে। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা জিনিসগুলো জানি, আমরা জিনিসগুলো বহুত পড়ছি। আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, একটা কোয়েশ্চেন দিয়ে আমি আমার আজকে ক্লাসটা শুরু করতে চাই। সেটা হচ্ছে এই যে 3টা সেন্টেন্স আছে, এই যে আমরা এই 3টা সেন্টেন্স লিখি বা এই যে আমরা 3টা সেন্টেন্স 3টা ভাবে সাজাইছি, আমার কোয়েশ্চেন তোমাদের কাছে যেটা, সেটা হচ্ছে এই 3টা সেন্টেন্স 3 ভাবে লেখার কারণটা কি? এই 3টা সেন্টেন্সের মিনিংগত পার্থক্যটা কি? এই 3টা সেন্টেন্সকে আমরা এই 3 ভাবে কেন লিখি? 3টা সেন্টেন্স কি একভাবে লিখলে কি অসুবিধা ছিল? বা 3টা সেন্টেন্সে যে আমরা 3টা ডিফারেন্ট স্ট্রাকচারে লিখছি, কি ডিফারেন্ট মিনিং ক্রিয়েট করে এই 3টা সেন্টেন্স, বা কি ডিফারেন্ট মিনিং দেয় আমাদেরকে? তোমরা যদি এটা জেনে থাকো, তাহলে আমি যেটা চাই তোমরা দ্রুত কমেন্ট বক্সে আমাদেরকে জানাই ফেলো যে এই 3টা সেন্টেন্স আমরা 3টা আলাদা ভাবে লিখছি, আমরা যে 3টা আলাদা কন্ডিশনাল ইউজ করি, এটা কেন করি? কন্ডিশনাল সেন্টেন্সের মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে যদি একটা জিনিস হয় বা হতো, তাহলে আরেকটা জিনিস করতো বা করতাম, বা যদি একটা জিনিস হয় বা হতো, তাহলে একটা জিনিস হতো বা হইতাম। সো এই সেম জিনিস বোঝানোর জন্য কেন আমরা 3টা স্ট্রাকচার ব্যবহার করি বা 3টা আলাদা ধরনের জিনিস ক্রিয়েট করছি বা 3টা আলাদা স্ট্রাকচার ক্রিয়েট করছি ইন দ্য ফর্ম অফ ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। অন্য কথা যদি আমি সহজভাবে বলি, এই 3টা সেন্টেন্সের বাংলায় মিনিংগত পার্থক্যটা কি? তো আমি তোমাদের কাছে এই প্রথম কোয়েশ্চেনটা ছেড়ে দিলাম, মানে তোমাদেরকে ছুড়ে দিলাম। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা যদি জেনে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। আজকের আমাদের ক্লাসটা আমরা এই মিনিংগত পার্থক্যগুলো বোঝার মধ্য দিয়ে শুরু করতে চাবো। একজন লেখছো 3টা কাল বোঝায়, আচ্ছা তাহলে একটু বলো তো আমাকে 3টা কাল কোনটা কি, কোনটা কোন কাল বোঝায়? একজন লেখছে সময়ের জন্য, আচ্ছা সময় কি হবে? একজন লেখছে শর্ত, 3টা সেন্টেন্সই কিন্তু ভাই শর্ত বোঝায়। 3টা সেন্টেন্সই যদি শর্ত বোঝায় তাহলে তো আর হইলো না কিছু। একজন লেখছে টাইম বোঝাতে, হ্যাঁ টাইম তো ডেফিনেটলি, বাট কোনটা কোন টাইম বোঝায় বা বাংলায় অর্থগত পার্থক্যটা কি, এটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। অনেকেই লেখছে সময়ের জন্য, কালের জন্য, টেন্সের জন্য। হ্যাঁ ভাই, টেন্স তো আমরা দেখতেই পাচ্ছি, প্রথমটা লেখা প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা লেখা পাস্ট ইনডেফিনিট, তারপরটা লেখা পাস্ট পারফেক্ট। বাট আমার কোশ্চেনটা হচ্ছে 3টা টেন্সে কেন লিখছি? 3টা 3 টেন্সে কেন লিখছি? আমি যদি সবগুলাই প্রেজেন্টে লিখতাম ক্ষতি কি ছিল, বা আমি যদি সবগুলাই পাস্টে লিখতাম ক্ষতি কি ছিল, বা আমি যদি সবগুলাই ফিউচারে লিখতাম তাহলে ক্ষতি কি ছিল? একজন লেখছো টেন্সের জন্য, ফার্স্ট স্টেটমেন্টের জন্য, সেকেন্ডটা চেঞ্জ, এক এক টাইমের পার্সপেক্টিভে বোঝায়। আচ্ছা তাহলে আমাকে জানাও তো কোনটা কোন টাইমের পার্সপেক্টিভে বোঝায়? একজন লেখছো বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমি যদি তোমার আনসারটা সিকোয়েন্সিয়ালি দেখি, যে প্রথমটাকে তুমি বর্তমান বলছো, দ্বিতীয়টাকে অতীত বলছো, তৃতীয়টাকে ভবিষ্যৎ বলছো, তাহলে আনফরচুনেটলি তোমার আনসারটা কারেক্ট হয় নাই। তো যারা যারা আমরা দেখতেছি সময়ের কারণে হয় বা সময়ের পার্সপেক্টিভে হয়, তারা যদি আমরা একটু কমেন্ট বক্সে লিখি।
একজন লেখছো থার্ড কন্ডিশন মানে পাস্ট আনরিয়াল, একদম খুব ডিপ কথা তারাই চলে গেছো তুমি পাস্ট আনরিয়াল। সো পাস্ট আনরিয়াল মানে কি যদি বলতে পারো তাহলে দ্রুত আমাদেরকে জানাই দাও যে তুমি পাস্ট আনরিয়াল বলতে কি বুঝো। আমি অন্যান্যদের জন্য আর 30 সেকেন্ড মতো সময় দিচ্ছি, দেখি তোমরা আমাদেরকে বলতে পারো কিনা যে এখানে আসলে কি পার্থক্য। একজন লেখছে প্রথমটায় হয় নাই হবে আর বাকিগুলা হইছে। আচ্ছা ওকে ফাইন। একজন লেখছে রিয়েল আনরিয়েল, আচ্ছা খুবই ভালো একটা ইনপুট। অনেকের কাছ থেকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি। সো হ্যাঁ সবাই মোটামুটি চেষ্টা করছি, তো সবাই মোটামুটি যেহেতু চেষ্টা করছি এবার আমি একটু পড়ালেখায় যাই, এবার আমি একটু বাংলা করার চেষ্টা করি। যদি আমরা এই 3টা সেন্টেন্স বাংলা করি তাহলে প্রথমটার বাংলা এক ধরনের, দ্বিতীয়টা আর তৃতীয়টার বাংলা না মোটামুটি সেমই। প্রথমটা বাংলা করলে দাঁড়ায় তুমি যদি আসো আমি খুশি হব, তুমি যদি আসো আমি খুশি হব। আর সেকেন্ডটা আর থার্ডটার বাংলা দাঁড়ায় হচ্ছে তুমি যদি আসতে আমি খুশি হতাম, 3 নাম্বারটাও হচ্ছে তুমি যদি আসতে আমি খুশি হতাম। আচ্ছা একজন 3টারই বাংলা লিখছে, তুমি যদি আসো আমি খুশি হব, তুমি যদি আসতে আমি খুশি হতাম, আর তুমি যদি এসে থাকতে আমি খুশি হয়ে থাকতাম। ওকে ফাইন, অনেক সুন্দর বাংলা লিখছো, ভেরি গুড ফারদিন খান, কংগ্রেচুলেশন। সো যারা যারা জানো খুব ভালো কথা, আমি আশা করছি তুমি জেনেই বুঝছো। একজন লিখছে আসলেই তো 3 রকম কেন, এতদিন তো এটা মাথায় আসে নাই। আচ্ছা ঠিক আছে, মাথায় আসে নাই বলেই আমরা আসছি মাথায় আনতে এবং নতুন কিছু শিখতে। এবং যারা যারা বিশ্বাস করে যে পড়ালেখা করার দরকার নাই, পড়ালেখা না করেই তারা হার্ভার্ড ড্রপ আউট হতে পারবে, তাদেরকে আমরা এখানে চাই না, তারা দ্রুত এখান থেকে লিভ নিয়ে নাও। বাকিরা যারা পড়ালেখা করতে আসছো তারা তারা এখানে থাকো, আমরা আজকে নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। একজন লেখছো প্রথমটি রিয়েল কন্ডিশন অর্থাৎ ইন ফিউচারে ঘটতে পারে, লাস্টে দুটি আনরিয়েল, ঘটার কোনো পসিবিলিটি নেই। ভেরি গুড, খুবই সুন্দর একটা ইনপুট আমি পেলাম তোমাদের কাছ থেকে। তোমরা অনেকেই অনেক কিছু জানো, এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে যে তোমরা অনেকেই অনেক কিছু চিন্তা করছো বা এই জিনিসগুলো নিয়ে পড়ালেখা করার চেষ্টা করছো। সো আজকে আমরা চেষ্টা করবো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য। সো আমি পড়ালেখায় চলে যাই। প্রথমে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রথমটার মানে হচ্ছে তুমি যদি আসো আমি খুশি হব। বাকি দুটো হচ্ছে অনেকটা এরকম যে তুমি যদি আসতে আমি খুশি হইতাম, তুমি যদি আসতে আমি খুশি হইতাম। সো তিনটাকে আমরা আলাদা আলাদা ভাবে দেখবো এবং আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে আমরা প্রথম সেন্টেন্সটাকে আলাদাভাবে দেখতে পারবো। হ্যাঁ, প্রথম সেন্টেন্স যেটা ছিল ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। আমি একটা এক্সাম্পলের সাহায্যে যতগুলা জিনিস আছে, আমি একটা এক্সাম্পলের সাহায্যে যে 3টা সেন্টেন্স দেখলাম সেই 3টা সেন্টেন্স তোমাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো প্রথম এক্সাম্পলটা দেখো, ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। আমরা একটা গল্প করি, ঠিক আছে, আমরা গল্পে গল্পে শিখবো ইনশাআল্লাহ। মনে করো আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার আমার একটা প্রোগ্রাম আছে, বৃহস্পতিবার আমার একটা প্রোগ্রাম আছে, আজকে হচ্ছে কি মঙ্গলবার। তো আমি তোমাকে ইনভাইট করব। তো আমি তোমাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে হ্যালো, আমি সাউন্ড ভাইকে মনে করো ফোন দিলাম যে আজকে মঙ্গলবার বৃহস্পতিবারে একটা প্রোগ্রাম আছে, আমি চাই বৃহস্পতিবার প্রোগ্রামে সাউন্ড ভাই আসুক। তো সেখানে আমি সাউন্ড ভাইকে ফোন দিলাম যে হ্যালো সাউন্ড ভাই, বৃহস্পতিবারে একটা প্রোগ্রাম আছে, আপনি আসেন। তো সাউন্ড ভাই বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করব। তো তখন মনে করো আমি উত্তর দিলাম যে ভাই আপনি যদি আসেন আমি খুশি হব, আপনি যদি আসেন আমি খুশি হব। তার মানে দেখো আসার কাজটা ভবিষ্যতে হবে, দের ইজ এ পসিবিলিটি ভাই আসতেও পারে নাও আসতে পারে। এখানে কিন্তু আসলেই একটা শর্ত আছে। তো আবার খেয়াল করো, এখানে কিন্তু আসলেই একটা শর্ত আছে যে ভাইয়া আসতেও পারেন নাও আসতে পারেন, কিন্তু আমি বলতেছি ভাইয়া আপনি যদি আসেন আমি খুশি হব। এই যে ফিউচারে একটা কিছু ঘটার সম্ভাবনা আছে, যদি সেই জিনিসটা ঘটে তাহলে আরেকটা জিনিস ঘটবে। যদি ভাইয়া আসেন আমি খুশি হব, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিয়েল কন্ডিশন। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো যে নিচে লেখা আসবে এই টাইপের সেন্টেন্স গুলাকে, যেগুলোকে আমরা এত বছর ফার্স্ট কন্ডিশন বলে আসছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে বেসিক্যালি একটা কি বলবো সাবস্টিটিউট নেই বা একটা শর্টকাট নেই। ইন রিয়ালিটি এদেরকে গ্রামারের একদম অরিজিনাল গ্রামার বই পুস্তকে এই জিনিসটাকে আসলে রিয়েল কন্ডিশন নামে উপস্থাপন করা হয়। রিয়েল কন্ডিশন কেন বলা হয়, রিয়েল ওয়ার্ডটা কেন বলা হয়? রিয়েল ওয়ার্ডটা বলা হয় কারণ এখানে আসলেই একটা শর্ত আছে এবং এখানে আসলেই একটা পসিবিলিটি আছে, ভাইয়ের আসার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু ভাইয়ার এখানে আসার একটা সম্ভাবনা বিদ্যমান, সেহেতু আমরা এটাকে বলি হচ্ছে রিয়েল কন্ডিশন। আপনি যদি আসেন আমি খুশি হব, ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। সো এই কনটেক্সটটা হয়তো আমাদের মনে আছে, আমরা মাথায় গেঁথে ফেলছি যে আজকে বৃহস্পতিবার, আগামী ছিল আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবারে ছিল প্রোগ্রাম, আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবারে ছিল প্রোগ্রাম। আমি ভাইয়াকে ইনভাইট করছি, ভাইয়া বলছেন চেষ্টা করবেন, আমি বলছি ভাই আপনি যদি আসেন আমি খুশি হব। এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যদি যাই তাহলে দেখো সেম সেন্টেন্স, এবার না টেন্স একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমরা সেকেন্ড কন্ডিশনের মতো করে লিখছি, ইফ ইউ কেম আই উড বি হ্যাপি। সেম গল্প আবার ভাই আমরা মনে করার চেষ্টা করি। গল্পটা সেম, আমার আজকে হচ্ছে মঙ্গলবার,
আমার প্রোগ্রাম হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আমার প্রোগ্রাম কোথায়? বৃহস্পতিবার। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, আজকে হচ্ছে মঙ্গলবার, আমার প্রোগ্রাম হচ্ছে বৃহস্পতিবার। আমি শ্রাবণ ভাইকে ফোন দিয়ে বললাম, ভাই আমার তো বৃহস্পতিবার একটা প্রোগ্রাম আছে, তো আপনি আইসেন। শ্রাবণ ভাই আমাকে বলল যে, আরে তানভীর, আমার তো খুবই আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো অনেক ব্যস্ত থাকবো বৃহস্পতিবারে, আমি না আসতে পারবো না। দেখো, ভাইয়া কিন্তু বলে দিচ্ছেন যে ভাইয়া আসতে পারবেন না। তো ভাইয়া যখন বলেই দিচ্ছেন আসতে পারবেন না, এখানে কি আর কোনো, মানে কি বলবো, এখানে কি আর কোনো কন্ডিশনার পর আছে? এখানে কি আসার আর কোনো সম্ভাবনা আছে? আনসার হচ্ছে, এখানে কিন্তু আর কোনো 50-50 পসিবিলিটি নাই। ভাই ডিরেক্ট আমাকে বলে দিচ্ছেন যে ভাইয়া আসতে পারবেন না। ভাইয়া যখন বললেন যে আমি আসতে পারবো না, তখন মনে করো আমি উত্তর দিলাম, ও ভাই আপনি আসতে পারবেন না, বাট যদি আপনি আসতেন আমি খুশি হতাম। তখন মনে করো আমি একটা কথা বললাম, যদি আপনি আসতেন আমি খুশি হতাম। তাহলে এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, ভাইয়া কিন্তু বলছে ভাইয়া আসবে না, সেখানে কিন্তু আর কোনো কন্ডিশন নাই, মানে এখানে আর কোনো পসিবিলিটি নাই, ভাইয়ার আসার আর কোনো পসিবিলিটি নাই। স্টিল আমি বললাম যে ভাইয়া আপনি যদি আসতেন আমি খুশি হতাম। এইটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। ভাইয়া যদি পরের স্লাইডে যান, তাহলে দেখতে পারবেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কথাটা প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। সো প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন মানে কি? আনরিয়েল মানে হচ্ছে ঘটনাটা ঘটবে না। আবার বলতেছি, আনরিয়েল মানে হচ্ছে ঘটনাটা ঘটবে না, অর্থাৎ ভাইয়া আসবেন না। আর প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে আমি যেই প্রোগ্রামটার জন্য ভাইয়াকে ইনভাইট করতেছি সেই প্রোগ্রামটা এখনো ঘটে নাই। আমি যে প্রোগ্রামটার জন্য ভাইয়াকে ইনভাইট করতেছি সেই প্রোগ্রামটা এখনো ঘটে নাই। যেহেতু সেই প্রোগ্রামটা এখনো ঘটে নাই, সেহেতু সেই প্রোগ্রামটার কারণে আমরা বলতেছি প্রেজেন্ট। আর আনরিয়েল কেন বলতেছি? আনরিয়েল বলতেছি কারণ ভাইয়া আসবেন না। আনরিয়েল কেন বলতেছি? আনরিয়েল বলতেছি কারণ ভাইয়া আসবেন না। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা থার্ড কন্ডিশনের একটা এক্সাম্পল দেখতে পারবো। সেটা হচ্ছে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ বিন হ্যাপি। সেম জিনিস, এবার একটু ডিফারেন্ট করে ফেলে আমাদের উদাহরণটা, এবার একটু খেয়াল করো। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা কি এতদিন বৃহস্পতিবারে ছিল না? বাট এখন আর প্রোগ্রামটা না বৃহস্পতিবারে নাই, এখন প্রোগ্রামটা হচ্ছে শনিবারে ছিল। প্রোগ্রামটা কবে ছিল? শনিবারে। আগামী শনিবারে না ভাইয়া, গত শনিবারে। তাহলে খেয়াল করে দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার, গত শনিবারে একটা প্রোগ্রাম ছিল। আবার বলতেছি, আজকে হচ্ছে মঙ্গলবার, প্রোগ্রামটা ছিল কবে? গত শনিবারে। আমি শ্রাবণ ভাইকে ইনভাইট করছিলাম এই গত শনিবারের প্রোগ্রামে, বাট ভাই কোনো একটা কারণে আসতে পারেন নাই। তো ভাই গত শনিবারের প্রোগ্রামে আসতে পারেন নাই, আজকে মঙ্গলবার, আজকে আমার ভাইয়ের সাথে কথা হচ্ছে। ভাইকে আমি বললাম, ভাই গত শনিবারে তো একটা প্রোগ্রাম ছিল, আপনাকে তো দাওয়াত দিছিলাম, আপনি তো আসলেন না। তো তখন ভাইয়া মনে করে আমাকে বললেন যে, আরে তানভীর, আমি তো খুব ব্যস্ত ছিলাম, আমার তো কাজ টাজ ছিল, এই কারণে আমি শনিবারের প্রোগ্রামটায় আসতে পারি নাই। তখন আমি ধরো ভাইকে উত্তর দিলাম যে, ভাইয়া আপনি যদি আসতেন আমি খুশি হইতাম। ভাইয়া আপনি যদি আসতেন আমি খুশি হতাম। তাহলে খেয়াল করে দেখো, ভাইয়া কিন্তু আসেন নাই। ভাইয়া যেহেতু আসেন নাই, তার মানে আসার আর কোনো কথা নাই, আসার আর কোনো পসিবিলিটি নাই। সো এই জিনিসটাকে আমি কি বলবো? এই জিনিসটাকে আমি বলে ফেলবো আনরিয়েল কন্ডিশন। এই জিনিসটাকে আমি কি বলে ফেলবো? এই জিনিসটাকে আমি বলে ফেলবো হচ্ছে আনরিয়েল কন্ডিশন। আবার খেয়াল করো, এই যে আমার প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামটা কি সামনে নাকি প্রোগ্রামটা গত শনিবারে ছিল? প্রোগ্রামটা কি গত শনিবারে ছিল না? তার মানে কি প্রোগ্রামটা পাস্টে চলে গেছে না? তো প্রোগ্রামটা যেহেতু পাস্টে চলে গেছে, সেহেতু আমরা এটাকে কি বলতেছি? পাস্ট আনরিয়েল কন্ডিশন। তো এই কারণেই আমরা আসলে তিনটা কন্ডিশনাল সেন্টেন্সকে তিনটা আলাদাভাবে উপস্থাপন করে থাকি। সো আমরা জাস্ট সামারি করে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনের ব্যাপারটা কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে রিয়েল কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে রিয়েল কন্ডিশন। আবারও বলছি, ফার্স্ট কন্ডিশন কোনটা? ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন মানে কি? হওয়ার পসিবিলিটি আছে 50-50, হইতেও পারে নাও হইতে পারে। প্রেজেন্টে বা ফিউচারে একটা জিনিস হতেও পারে নাও হতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে রিয়েল কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশন। এরপরে থাকে সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন মানে কি? মানে প্রেজেন্ট আনরিয়েল আর পাস্ট আনরিয়েল মানে কি? প্রেজেন্ট আনরিয়েল আর পাস্ট রিয়েল মানে হচ্ছে ঘটনাটা ঘটবে না, ঘটনাটা ঘটবে না। প্রেজেন্ট আনরিয়েল মানে হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু ঘটবে না, সেটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল। আর পাস্ট আনরিয়েল মানে হচ্ছে অতীতে কোনো কিছু ঘটে নাই। আবার বলতেছি, অতীতে কোনো কিছু ঘটে নাই, সেটা হচ্ছে আমার পাস্ট আনরিয়েল। আর বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু ঘটবে না, সেটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল বা সেটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল।
ভবিষ্যতে বা বর্তমানে কোনো কিছু ঘটবে না, সেটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল। আর অতীতে কোনো কিছু ঘটে নাই, সেটা হচ্ছে পাস্ট আনরিয়েল। তো আই থিঙ্ক মোটামুটি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশনের মিনিংগত পার্থক্য, বা কেন আমরা ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশনকে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করি, সেটা আশা করতেছি আমরা মোটামুটি বুঝতে পারছি। তো যদি তোমরা মোটামুটি বুঝে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা মোটামুটি বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও ভাইয়াদেরকে বলো, ভাইয়ারা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আমি কমেন্ট বক্সের দিকে আসি, তো তোমরা দ্রুত আমাদেরকে জানাই ফেলো যে তোমাদের কি কোনো মতামত আছে কিনা। মতামত আছে মরিয়ম চাঁদমিনের, মানে বড় ধরনের মতামত, সে মোটামুটি আপসেট আর কি। লাইক যারা হচ্ছে ভালো লাগছে না তারা এখান থেকে চলে যেতে পারে এটসেট্রা। যাই হোক, আমরা পার্সোনাল অ্যাটাকে না যাই, তবে আমি মরিয়মের কথাটাকে প্রশ্রয় দিই এখানে। কারণ হচ্ছে পড়ার প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের পড়াশোনা করার প্ল্যাটফর্ম। তো এখানে যদি কারো ভালো না লাগে, তুমি আসবা, আসার পর লিভ নিয়ে চলে যাবা। এই আমার সাথে চলে যা। আমি দেখলাম কয়েকজনকে যে সে যাওয়ার সময় বলে এখানে আর কি ক্লাস করবো, চলে যাও। কমেন্ট হচ্ছে আমরা সব তো এখানে ডিসপ্লে হয়তো যা করতেছি না। তো যাই হোক, সেটা হচ্ছে তোমরা নিজেদের পড়াশোনা ভাই। আর পড়াশোনা যা হয় এটা তোমার লাভের জন্য হয়। লুমিনাস আমরা দেখো কোনো প্ল্যাটফর্ম মানে কোনো কোচিং এই আমাদের মতো রেগুলার লাইফে নেই। আমরা আছি, কেবল লুমিনাস আছে। অনেকের আছে পড়াশোনা করার সামর্থ্য থাকে না, লাইক মানে অল্প টাকা হইলেও কোচিং গুলোতে ভর্তি হওয়ার সামর্থ্য তার নাও থাকতে পারে। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনটা তার জন্য আরো খারাপ অবস্থা নিয়ে আসতে পারে। আর সেদিক থেকে নজর দিয়ে কিন্তু আমরা আমাদের লাইফগুলো অনেক কষ্ট পরেও আমরা লাইফগুলো কন্টিনিউ করে যাচ্ছি। ইভেন অনেক স্ট্রাগল করে হলেও আমরা লাইফগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আর সেখানে হচ্ছে তোমরা এই বিষয়গুলো আমাদেরকে হতাশ করো, কোন দিন আমরা লাইভ বন্ধ করে দিই, লাইভ করে যদিও সরকারের ঘোষণার অপেক্ষায় আমরা আছি, তারপরেও ভাই পড়াশোনা তোমরা যারা করতে আসছো অ্যাটলিস্ট কোঅপারেশন করো। আমি তানভীরের কাছে ফেরত যাচ্ছি, যে তানভীর জানতে চেয়েছিল যে বিষয়গুলো। হ্যাঁ তানভীর। হ্যাঁ ভাই, একজন একটা কমেন্ট করছে যে 2 নং কন্ডিশন ঘটনা কি ঘটানো না গেলেও কি ঘটানো পসিবল। ভাই আমি ধরো তোমাকে ইনভাইট করলাম যে তুমি আমার বৃহস্পতিবারের প্রোগ্রামে আসো, তুমি আমাকে ডিরেক্ট বলে দিলা যে তানভীর ভাই আমি আসবো না। ও তো তুমি যখন আসবো না বলেই দিছো, তার মানে ভাই এটা ঘটবেও না, ঘটা পসিবলও না। হ্যাঁ তুমি যদি মিথ্যা কথা বলো সেটা আলাদা কথা। তুমি মিথ্যা কথা বলছো সেইটা চিন্তা করে তো আর ইংলিশ গ্রামার পড়া যায় না। আমি ধরে নিচ্ছি তুমি সত্য কথা বলছো। তো যেহেতু তুমি বলে দিছো যে ঘটনা মানে তুমি যেহেতু বলে দিছো যে তুমি আসবা না, তার মানে আমি ধরে নিব যে তোমার আসাটা আর পসিবল না। তো যখনই তুমি বলে দিলে তুমি আসবা না এবং আমি মেনে নিলাম যে হ্যাঁ তুমি আর আসতেছো না, অর্থাৎ আসার ঘটনাটা আর ঘটবে না, তখনই আমি জিনিসটাকে আনরিয়াল কন্ডিশনে নিয়ে যাব। তখন আমি জিনিসটাকে কোথায় নিয়ে যাব? তখন আমি জিনিসটাকে আনরিয়াল কন্ডিশনে নিয়ে যাব। দ্যাটস ইট। একজন লেখছে জিরো কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশন আলাদাভাবে বুঝতে সমস্যা হয়, আমরা এই জিরো কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশনের ইস্যুতে কিছুক্ষণ পরেই আসবো। যেহেতু আমরা কিছুক্ষণ পরে আসবো সেহেতু এখন আমি এটাতে যাচ্ছি না, আমরা তখনই আলোচনা করব। একজন লেখছে সেকেন্ড অর থার্ড কন্ডিশনালে বাংলা মিনিং কি? হ্যাঁ হ্যাঁ ভাই, বাংলা মিনিং মোটামুটি একই। বাংলায় আমরা অনেক হচ্ছে কি বলে অনেক কঠিন কঠিন বাংলা ইউজ করে অনেক পেঁচানোর চেষ্টা করি, বাট ভাই তো পেঁচানোর কিছু নাই। বাংলায় তুমি আসলে সেম ভাবেই লিখতে পারো যে আপনি যদি আসতেন আমি খুশি হতাম। সো আসার ঘটনাটা হচ্ছে কখন, সেটাই হচ্ছে ইস্যু। সো নরমালি হচ্ছে আপনি যদি আসতেন আমি খুশি হতাম, এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনের মিনিং, এটাই হচ্ছে থার্ড কন্ডিশনের মিনিং। সো বাংলা লেখার ক্ষেত্রে আসলে ডিফারেন্সিয়েট করার মতো তেমন কিছু নেই। বেসিক্যালি জিনিসটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে, কারণ তুমি যখন আমার সাথে কথা বলবা আমি তো অবশ্যই জানবো যে অনুষ্ঠানটা হয়ে গেছে অলরেডি নাকি হয় নাই। তো সেই কন্ডিশনের উপরেই জিনিসটা বিবেচনা লাগে। একজন থার্ড কন্ডিশনটা অ্যাবনর্মাল লাগতেছে, আচ্ছা পড়ালেখা করতে হবে। আমি তোমার ব্যাপারে যতটুকু জানি তুমি নিজেও বলো যে তোমার আসলে খুব একটা পড়ালেখা করার তুমি সুযোগ পাও নাই আগের বছরগুলোতে ইংলিশ নিয়ে। তো এখন যেহেতু সুযোগ পাচ্ছ ইনশাল্লাহ আরো পড়ালেখা করবা, করতে করতে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আহ একজন লিখছে ভাইয়া, দূরের জনের জন্য আমরা চাই না এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক মিস করতে, আপনাদের সাথে আসি আর শিখতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, মানে বেসিক্যালি সেটাই হচ্ছে। মানে আমরা ওই পার্সপেক্টিভটা মাথায় রেখে জিনিসটা আসছিলাম যে অনেক কেউ ধরো আমাদের ইনবক্স করো বা অনেকেই বলো যে অনেকেরই অনেক ধরনের ইস্যুস থাকে, যে কারণে অনেকেই হয়তো অনেক কারণে বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত হতে পারে না। ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে, তারপর হচ্ছে মনে করো স্থানগত একটা ব্যাপার থাকে, যে মনে করো যেই ছেলেটা বা যেই মেয়েটা মনে করো আমি আমার বাড়ি ঝিনাইদহ, তো আমি যদি ঝিনাইদহের পার্সপেক্টিভ থেকেই বলি, ঝিনাইদহের এক প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরে যে ছেলেটা বা যে মেয়েটা থাকে, ওর হয়তো মোবাইলে ইন্টারনেট আছে, হয়তো সে হচ্ছে মনে করো টিনের চালের উপরে উঠে বা মনে করো গাছের উপরে উঠে বা মনে করো হাইওয়েতে এসে নেটের অ্যাক্সেস পাইতে পারবে, নেটের অ্যাক্সেস হয়তো সে জোগাড় করতে পারবে। তার হয়তো সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটা নাই আমাদের এখানে মনে করো 10-15 হাজার টাকা দিয়ে ভর্তি হয় নিয়মিত ক্লাস করার, বা মনে করো টাকা যদি সে জোগাড় করতেও পারে তার পক্ষে হয়তো সম্ভব না ঢাকায় এসে ক্লাসগুলা করার।
কারণ ঢাকায় তার পরিচিত কেউ নাই, সে ঢাকায় এসে কোথায় থাকবে, সো এখানে অনেক ইস্যুস থাকে। সো অনেকে চাইলেও না এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে না। তো তোমরা ভাই যারা অনেক প্রিভিলেজ, যাদের হচ্ছে বাবা মার অনেক টাকা পয়সা আছে, বা তোমরা নিজেরা অনেক টাকা পয়সা ইনকাম করো, বা ঢাকায় মোটামুটি ভালো জায়গায় থাকো, তোমাদের অনেক প্রিভিলেজ আছে, তো তোমাদের হয়তো এই জিনিসগুলো কাজে নাই লাগতে পারে, তোমাদের জন্য হয়তো এই জিনিসগুলো প্রয়োজনীয় না। তো তোমাদের জন্য যদি প্রয়োজনীয় না হয়, তোমাদের দরকার নেই আসলে পার্টিসিপেট করার। আর যাদের আসলে এই সিচুয়েশন গুলো দরকার, যাদের আসলে এই সার্ভিস গুলো দরকার, যাদের এই সার্ভিস গুলো হলে হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য 1% হলেও কন্ট্রিবিউট করতে পারবো। হ্যাঁ, আমি একটা জিনিস বিলিভ করি, আমি ভাই তোমার ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে পারবো না, অনেস্টলি ভাই। আমি যদি তোমাদের সারাদিনও পড়াই, আমি ভাই তোমার ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে পারবো না। তুমি ঢাকা ভার্সিটিতে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো লাইফে তুমি যে সাকসেসটা অ্যাচিভ করো না কেন, সেটার মূল কারিগর ভাই তুমিই হবা। মনে করো তুমি যদি আজ থেকে কয়েক মাস পরে ঢাকা ভার্সিটি না, যারা এই সুযোগগুলো পায় না, তারাও যেন আমাদের এই লাইভ ক্লাস, এই ফ্রি ক্লাসগুলোতে পার্টিসিপেট করে কিছুটা হলেও শিখতে পারে, নিজেদেরকে এই দূর থেকে কিছুটা হলেও আগায় রাখতে পারে। তো তোমাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করতেছি, তো ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করে যাবো। আর যাদের ভাই দরকার নেই, তাদের আসার দরকার নেই। এটা ভাই অনলাইন ক্লাস, এটা কি রিয়েল ক্লাসরুম নাকি যে এটাকে আমাদের স্কুল কলেজের মতো যে তুমি ক্লাসে ঢুকে যাওয়ার পরে স্যাররা এসে বলে এই কেউ রুম থেকে বের হবা না, সবাই খাতা কলম নিয়ে বসো? এটা তো ব্যাপারটা এরকম না ভাই, তোমার মন চাইলে থাকো, না চাইলে চলে যাও, তোমরা স্বাধীন। তোমার যদি মনে হয় তোমার উপকার হচ্ছে তাহলে থাকবা, নাহলে চলে যাবা। একজন জিজ্ঞাসা করছে আইবিএ ক্লাস হয় কিনা। হ্যাঁ ভাই, আমাদের আইবিএ প্রোগ্রাম শীঘ্রই চালু হবে, এবং আমরা অতি শীঘ্রই আইবিএ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আমাদের সাথে যদি তোমরা থাকো, তাহলে খুব শীঘ্রই আইবিএ নিয়ে তোমরা ক্লাসেস বা আইবিএ নিয়ে কিছু আলোচনা আমাদের এই প্ল্যাটফর্মে দেখতে পারবে ইনশাল্লাহ। তো আমরা যদি ভাই পরের স্লাইডে চলে যাই, অনেক আজাইরা কথা বললাম, মেজাজ খারাপ হয়ে গেছিল ভাই, তাই আজাইরা কথা বলছি। পরবর্তী টপিকে চলে যাই, রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন নিয়ে যদি আলোচনা করি, রিয়েল কন্ডিশনকে আমরা বেসিক্যালি ফার্স্ট কন্ডিশন নামে প্রকাশ করে থাকি, বা ফার্স্ট কন্ডিশন হিসেবে বুঝে থাকি। তো ফার্স্ট কন্ডিশনে আমরা খুব কমন একটা স্ট্রাকচার ছোটবেলা থেকে মুখস্থ করছি। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমরা সেই স্ট্রাকচারটা দেখতে পারবো। এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এই এক্সাম্পলটা আমরা মনে করো ক্লাস 6 থেকে পড়ছি, আমাদের সবারই মোটামুটি মুখস্থ। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট যেহেতু আমাদের সবারই মুখস্থ, আই ডোন্ট থিংক এখানে আলোচনা এমন কিছু আছে। ভাইয়া যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে তোমরা একটা এক্সাম্পলও দেখতে পারবে এখানে। ইফ আই হ্যাভ এনাফ মানি আই উইল হেল্প দ্য পুয়ার। আমার যদি এনাফ টাকা থাকে, বা আমার যদি এনাফ টাকা হয়, আমি দরিদ্রদের সাহায্য করব। আমার যদি এনাফ টাকা হয়, বা আমার যদি এনাফ টাকা আমি ক্রিয়েট করতে পারি বা আর্ন করতে পারি, তাহলে আমি কি করব? দরিদ্রদের সাহায্য করব। তো সহজ এক্সাম্পল, এই রুলটা আমরা সবাই জানি। তো যেহেতু এই রুলটা জানি, এই রুলে আমি সময় ব্যয় করব না। আমি এখানে তোমাদের নতুন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে আমরা সবাই এই রুলটা এত রিজিড ভাবে মুখস্থ করছি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট যাই হোক না কেন এটাই হবে। এত রিজিড ভাবে মুখস্থ করছি যে আমরা সবসময় ধরেই নেই যে ফিউচার ইনডিফিনিট বলে এখানে অবশ্যই উইল বসাতে হবে, উইল ছাড়া আর অন্য কিছু বসানো যাবে না, উইল ছাড়া অন্য কিছু বসালে পাপ হয়ে যাবে। আসলে ভাইয়া ব্যাপারটা মোটেও এরকম না, এখানে উইল ছাড়া অনেক কিছুই বসানো যায়। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা একটা নতুন স্ট্রাকচার দেখতে পারবো, একটা বর্ধিত স্ট্রাকচার দেখতে পারবো। এবং এখানে খেয়াল করলে তোমরা দেখবা যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উইল ক্যান মে মাস্ট শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো খেয়াল করে দেখো, এখানে যে আমার উইলই বসাতে হবে, অর্থাৎ আমরা যে এত বছর পড়ছি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট মাথায় রেখে যে উইলই বসাতে হবে এমন না ভাই, কোনো কথা নাই। আমি এখানে উইল তো ডেফিনেটলি, উইলের পাশাপাশি ক্যান মে মাস্ট শুড যে কোনোটাই বসাতে পারবো। একজন লেখছে যে প্রথম বছরের স্টুডেন্ট ছিল এবং আমাদের কাছে এসে ভালো সার্ভিস পাইছে দেখে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরাও ভাই আমাদের এন্ড থেকে তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আমার এখনো মনে আছে যে ফার্স্ট ইয়ারে আমরা যখন আমাদের যাত্রা শুরু করছিলাম, অনেকেই এরকম বলতো যে আর নতুন কোচিং কি করতে পারবে, পরেতে টরেতে কি পারে। এন্ড টু বি অনেস্ট, এখন আমি অনেকের কাছ থেকে এরকম শুনি যে হ্যাঁ তোমাদের তো অভিজ্ঞতা নাই, তো তোমরা কি পারবা। বাট এর ভিতরেও যারা আমাদের প্রতি বিশ্বাস থেকে আসছো, ইনশাল্লাহ ভাই এইটুকু আমি বলতে পারি যে আমি আমার শতভাগ চেষ্টা করবো যে তোমাদের, আমি বলতে আমরা সবাই আমাদের শতভাগ চেষ্টা করবো তোমরা যে বিশ্বাসটা আমাদের উপর রাখছো, সেই আস্থাটা আমাদের উপর রাখছো, সেটা পূর্ণ প্রতিদান যেন তোমরা আমাদের কাছ থেকে পাও। এবং তোমরা 1 বছর পরে যখন চান্স পাবা, আমি এটা বিশ্বাস করি যে আমার তোমাকে ফোন দিয়ে ডেকে আনা লাগবে না, তুমি তোমার কৃতজ্ঞতা বোধ থেকে নিজে আমাদের কাছে আসবা, এসে বলবা যে হ্যাঁ হ্যাঁ আপনারা আমাদের জন্য একটু কিছু হলেও হেল্প করছিলেন, সেখান থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হয়েছি। তো আমি এই জিনিসে বিশ্বাস করি। যে আমি কাউকে ফোন দিয়ে ডেকে আনাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে তুমি তোমার ভিতরের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের কাছে আসবা। তো ইনশাল্লাহ সেটা হবে। আর যারা যারা আমাদের এখানে বিশ্বাস থেকে আসছো, তাদেরকে সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আর কোনো প্ল্যাটফর্মের নাম আমিও ব্যক্তিগতভাবে দিতে চাই না। সো বেসিক্যালি আমিও যখন কমেন্টে পড়ছি, আমি কিন্তু কোনো প্ল্যাটফর্মের নাম নেই নাই।
তো আমি এটা পার্সোনালি একজন কমেন্ট করছো, হ্যাঁ আমি ওইটার সাথে সম্পূর্ণভাবে একমত। এখানে আসলে কম্পিটিশনের কিছু নাই, বা এখানে আসলে প্ল্যাটফর্মের নাম নেওয়ারও কিছু নাই। আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে এটা আস্থার ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। তুমি আমার এখানে বিশ্বাস রাখছো, আমাদের কাছ থেকে সার্ভিস পেয়েছো, ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও যারা যারা আমাদের উপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমরা সবাই ইনশাল্লাহ। তো যেটা বলছি সেটা হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, যে ফিউচার ইনডিফিনিট বলে এভাবে রিজিডলি চিন্তা করার কোনো কারণ নেই। এখানে উইল ছাড়া আমি ক্যান, মে, মাইট, মাস্ট, ক্যান, মে, মাস্ট, শুড সবকিছুই বসাতে পারবো। দেয়ার ইজ নাথিং রং উইথ এনিথিং। সো ভাইয়া যদি পরবর্তী স্লাইডে যায় তাহলে তোমরা একটা এক্সাম্পল দেখতে পারবা, যেখানে লেখা আছে ইফ হিজ হেডেক ডিসঅ্যাপিয়ার্স হি ক্যান প্লে উইথ আস। খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ফার্স্ট কন্ডিশনের এক্সাম্পল, বা এটা কিন্তু একটা রিয়েল কন্ডিশনের এক্সাম্পল। সেখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু উইল ব্যবহার করা হয় নাই, রাদার ক্যান ব্যবহার করা হয়েছে। উইল ব্যবহার করা হয় নাই, কিন্তু ক্যান ব্যবহার করা হয়েছে। স্টিল এটা কিন্তু একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তো সবাই খেয়াল করে রাখবা যে উইলই বসাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। উইল, ক্যান, মে, মাস্ট, শুড, উইল, ক্যান, মে, মাস্ট, শুড যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে, প্রত্যেকটাই কারেক্ট, প্রত্যেকটাই কারেক্ট। সো দ্যাটস ইট। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা নতুন একটা স্ট্রাকচার দেখবো রিয়েল কন্ডিশন নিয়ে, যেখানে লেখা আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এতক্ষণ না দেখছিলাম ফিউচার ডিফিনিট বসে, এতক্ষণ না দেখলাম উইল, ক্যান, মে, তারপরে হচ্ছে মাস্ট, শুড এগুলা বসে। এখন আমরা দেখতেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট বসে। এটা হচ্ছে রিয়েল কন্ডিশনের আরেকটা এক্সাম্পল, বা রিয়েল কন্ডিশনের আরেকটা স্ট্রাকচার, যে জিনিসটা নিয়ে কমেন্ট বক্সে একজন আমাকে জিজ্ঞাসা করছিল, জিরো কন্ডিশন। সো এটাও হতেছে এক ধরনের রিয়েল কন্ডিশন, যেটাকে আমরা অনেকেই বিভিন্ন বই পুস্তকে জিরো কন্ডিশন নামে পড়ে আসছি, বা জিরো কন্ডিশন নামে জেনে থাকি। যখনই আমরা কোনো রিয়েল কন্ডিশন দিয়ে জিরো কন্ডিশনকে বুঝাই, তখন আমরা আসলে ফিউচার ইনডিফিনিটও বসাই না, বা উইল, ক্যান, মে, শুড এগুলোও বসাই না, আমরা ডিরেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট বসাই দিই। তো যদি আমরা পরবর্তী স্লাইডে এক্সাম্পলটা দেখে নিই, তাহলে হয়তো ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখবো একটা এক্সাম্পল আসবে তোমাদের সামনে স্ক্রিনে। সেই এক্সাম্পলটা হচ্ছে ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রিজ ইট বয়েলস। খেয়াল করে দেখো, পানি যদি 100 ডিগ্রিতে পৌঁছায়, পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তাহলে সেটা কি বাষ্পীভূত হওয়া শুরু করে, অর্থাৎ কি পানি ফোটা শুরু করে, বাষ্পে পরিণত হওয়া শুরু করে। খেয়াল করে দেখো, একজন কমেন্ট করছিল সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশনের ডিফারেন্সটা কি। আচ্ছা, প্রথমত ভাইয়া ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন দুই দিন শেষে রিয়েল কন্ডিশনের আন্ডারে পড়ে। আবারও বলতেছি, ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন দুটোই দিন শেষে কিসের আন্ডারে পড়ে, রিয়েল কন্ডিশনের আন্ডারে পড়ে। তো পার্থক্যটা কোথায়? ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা ওয়ান অফ জিনিস, আবার বলছি ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা ওয়ান অফ জিনিস, আর জিরো কন্ডিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা সব সময় ঘটে, যেটা হচ্ছে একটা ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি? সব সময় যেটা সত্যি। ফ্যাক্ট মানে কি? সব সময় যেটা সত্যি। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা ওয়ান অফ ঘটনা, আর জিরো কন্ডিশন হচ্ছে সামথিং যেটা সব সময় ঘটে, যেটা হচ্ছে একটা ফ্যাক্ট। যেমন এক্সাম্পলটা খেয়াল করো, ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে জন্য আমরা কি পড়ছিলাম? ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। তুমি যদি আসো আমি খুশি হব, তুমি যদি আসো আমি খুশি হব। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। এটা কিন্তু ভাই একটা ওয়ান অফ ঘটনা। যেমন মনে করো তোমার আর আমার মধ্যে দেখা হয়েছে, আমি তোমাকে বললাম যে ভাই আমার বাসায় আইসো, কোনো সমস্যা নাই, আমার বাসায় আইসো, তুমি যদি আসো আমি খুশি হব, তুমি যদি আসো আমি খুশি হব। তো মনে করো তুমি আসলা প্রথম দিন, আমি খুশি হইলাম, কোনো সমস্যা নাই। মনে করো তুমি দ্বিতীয় দিন আসলা, আমি তাও খুশি হইলাম, কোনো সমস্যা নাই। মনে করো তুমি তৃতীয় দিন আবার আসছো, ভাই আমি কি আর খুশি হব? আমার কি আস্তে আস্তে বিরক্ত লাগা শুরু করবে না, যে ভাই তুমি আসলে আমি খুশি হইতাম, এই কথাটা বলে তো ফাইসে গেছি, এখন তো প্রত্যেক দিন আসতেছে। তো তুমি যদি এভাবে প্রত্যেক দিন আসা শুরু করো, তাহলে খেয়াল করে দেখো আমার কি আর ভাল লাগবে? আমার কি আস্তে আস্তে বিরক্ত লাগা শুরু করবে না? তো খেয়াল করে দেখো, ফার্স্ট কন্ডিশন বলতে আমরা বেসিক্যালি সেই জিনিসগুলোকে বোঝাই যেটা আসলে সব সময় সত্যি না, একটা পার্টিকুলার রিজনের জন্য, বা একটা পার্টিকুলার ঘটনার জন্য, বা একটা পার্টিকুলার ইভেন্টের জন্য সত্যি, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর যখন আমরা জিরো কন্ডিশন বুঝাই না ভাই, জিরো কন্ডিশন ইজ সামথিং যেটা সবসময় ট্রু। পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাহলে বাষ্পীভূত হবে, ভাই সবসময় বাষ্পীভূত হবে। তুমি যদি 100 বার পৌঁছাও 100 বারই বাষ্পীভূত হবে। এমন তো আর না যে প্রথম 3 বার হইলো 4 নাম্বার বার আর হবে না। সো ব্যাপারটা কিন্তু এরকম না। সো যখন আমরা এরকম কোনো ফ্যাক্ট বুঝাই যে সব সময় ঘটবে, একটা জেনারেল টার্ম বুঝাই, তখন আমরা জিরো কন্ডিশন ব্যবহার করি। আর যখন আমরা এরকম জেনারেল টার্ম বুঝাই না, একটা ওয়ান অফ ঘটনা বা একটা ওকেশনকে স্পেসিফিক্যালি বুঝাই, তখন আমরা কি বোঝাবো? তখন আমরা বসাবো হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সো এই হচ্ছে মোটামুটি কাহিনী। ফার্স্ট কন্ডিশন হচ্ছে মোটামুটি ওয়ান অফ ঘটনা, ফার্স্ট কন্ডিশন হচ্ছে মোটামুটি ওয়ান অফ ঘটনা। আর জিরো কন্ডিশন কোনটা? জিরো কন্ডিশন হচ্ছে যেটা সবসময় ঘটবে, একদম জেনারেল জেনারেল জেনারেলটা।
সো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশনের পার্থক্য। বাট তোমাদের জন্য একটা ভালো কথা জানাই রাখি, সেটা হচ্ছে যারা আমরা অনেকেই আছি যারা হচ্ছে সহজ জিনিস কমপ্লিকেটেড করার চেষ্টা করি, তো তোমরা যাতে ভাই কমপ্লিকেটেড না করো সেই তো তোমাদের জন্য একটা খুশির খবর দিয়ে রাখি, ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন দুটোই কিন্তু ভাই দিন শেষে রিয়েল কন্ডিশনের আন্ডারে পড়ে। তো যেহেতু দুইটাই দিন শেষে রিয়েল কন্ডিশনের আন্ডারে পড়ে, সেহেতু তুমি যখন একটা এমসিকিউ সলভ করতে যাবা, যখন একটা এমসিকিউ এর অপশন বানানো হবে, অবশ্যই ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন একসাথে অপশনে রাখা হবে না। অবশ্যই ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশন একসাথে অপশনে রাখা হবে না। যেহেতু ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন একসাথে অপশনে রাখা হবে না, যেহেতু ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন একসাথে অপশনে রাখা হবে না, সেহেতু তোমার এই জিনিসটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তোমার একসাথে দুটো জিনিস যেহেতু আসতেছে না, তোমার আসলে কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, যে কোনো একটাই আসবে, আইদার ফার্স্ট কন্ডিশন থাকবে অথবা জিরো কন্ডিশন থাকবে। সো যেটাই আছে তুমি সেটা অপশন থেকে চুজ করে ফেলতে পারবা। দ্যাটস ইট। একজন অনেকে আমাদের কমেন্ট বক্সে যে একজন লিখছে ফার্স্ট জিরো মনে না রেখে স্ট্রাকচার ওয়াইজ মনে রেখে কোশ্চেন সলভ করে। হ্যাঁ ভাই, সেটাই তো বললাম যে ফার্স্ট আর জিরোতে একসাথে অপশনে আসবে না, যে কোনো একটা অপশনে আসবে। সো তুমি স্ট্রাকচার ওয়াইজ ইজিলি আনসার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বাট আমি একটা জিনিস বিলিভ করি যে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমাদের এমন ভাবে শেখা উচিত যেন আমরা রিজন গুলো জানি বা কেন হয় কিভাবে হয় সেটা বুঝি। তো সেটাই আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দ্যাটস ইট। অনেক অনেক বই পুস্তকের কথাবার্তা লিখে আসছে যে ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ হলে জিরো কন্ডিশন হয়, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক ফলাফল বা চিরন্তন সত্য বুঝলে জিরো কন্ডিশন হয়। হ্যাঁ ভাই, কথাগুলো সত্যি। বাট আমি কেন এই ওয়ার্ডগুলো ইউজ করি নাই জানো? কারণ হচ্ছে ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ, বা যে কোনো ল্যাঙ্গুয়েজকেই না ভাই সবসময় এভাবে স্ট্রাকচারে ফেলানো কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি আনা যায়। যেমন ভাই আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে তুমি যদি আমার বাসায় বারবার আসা শুরু করো, আমি না আস্তে আস্তে বিরক্ত হয়ে যাব। তুমি যদি বারবার আমার বাসায় আসা শুরু করো, আমি আস্তে আস্তে বিরক্ত হয়ে যাব। বাট ভাই খেয়াল করো, মনে করো তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি ঢাকায় থাকো, তোমার মা গ্রামে থাকে, তোমার বাবা মা গ্রামে থাকে, ঝিনাইদহে থাকে। তুমি তোমার বাবা মাকে বলছো যে আব্বু আম্মু তুমি ঢাকায় আসো, তুমি যদি ঢাকায় আসো আমি খুশি হব। খেয়াল করে দেখো ভাই, সে কিন্তু তোমার বাবা মা। সে যদি তোমার বাসায় 1000 বারও আসে, তাও কিন্তু তুমি রাগ করবা না, তুমি 1000 বারই খুশি হবা। যেহেতু তুমি তখন 1000 বারই খুশি হবা, তুমি কিন্তু চাইলে ওই সেন্টেন্সটা জিরো কন্ডিশনে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু কোনো ভাই বৈজ্ঞানিক ব্যাপারও না, এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ট্রুথও না। বাট এই জিনিসটা কিন্তু খেয়াল করে দেখো, আবার ইয়াতে লেখা যায়, কিভাবে লেখা যায়, জিরো কন্ডিশনে লেখা যায়। তো সেই কারণে আমি ওই টেকনিক্যাল ওয়ার্ড গুলো ইউজ করি নাই, আমি জাস্ট নর্মালি বোঝানোর চেষ্টা করছি। নর্মাল জিনিসটা এরকম যে যদি আমরা একদম সবসময় ঘটবে একদম জেনারেল টার্মে বুঝাই, তাহলে আমরা জিরো কন্ডিশন ইউজ করি। বাট যদি একটা ওয়ান অফ ঘটনা হয় যে 1-2 বার ভালো লাগবে এরপর আর ভালো লাগবে না, সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশন ব্যবহার করি। সো আশা করতেছি ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশনের কনফিউশনটা বুঝতে পারছি, মানে ডিফারেন্সটা ভাগ করতে পারছি। সো আই ডোন্ট থিংক আর প্রবলেম হবে। অ্যাকচুয়ালি জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন এসব নাম কি কে বানাইছে ভাই, বাংলাদেশিরা নাকি ইংলিশটা? অবশ্যই বাংলাদেশিরা। ইংলিশটা ভাই রিয়েল কন্ডিশন দিয়ে খুশি, ওনারা ভাই রিয়েল কন্ডিশনের ভিতরে এত প্যাচ গোছ আনার কোনো প্রয়োজন বোধ করে না। আমরা সব ক্ষেত্রে প্যাচ গোছ আনার প্রয়োজন বোধ করি, সো আমরা এই প্যাচ গোছ গুলো আনি। বা যাই হোক, যেহেতু অনেকের মাথায় কোয়েশ্চেন গুলো থাকে, সো এই কারণে আমি মোটামুটি সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। সো আই থিঙ্ক এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি। সো কঠিন পড়ালেখা ডান, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনের যে স্ট্রাকচারটা সহজভাবে বলে দিই। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বলতে আমরা বুঝি সেকেন্ড কন্ডিশন। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বলতে আমরা কোনটা বুঝি? প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বলতে বুঝি আমরা সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার আমরা সবাই বুঝি বা সবাই জানি। তো যেহেতু সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার আমরা সবাই জানি, বা প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনের স্ট্রাকচারটা আমরা সবাই জানি, তো আই ডোন্ট থিংক এখানে আলোচনার খুব একটা বেশি বিষয় আছে। শরণ ভাই যদি পরের স্লাইডে যান, তাহলে আমরা স্ট্রাকচারটা দেখতে পারবো। আমরা সবাই জানি বেসিক্যালি সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইন্ড প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইন্ড প্লাস ভার্বের বেস প্লাস এক্সটেনশন। খুব একটা আলোচনার কিছু নাই, আমরা সবাই পারি। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারবো। এক্সাম্পল হচ্ছে ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হেল্প দ্য পুর। আমার যদি যথেষ্ট মানি থাকতো, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, আমি দরিদ্রদের সাহায্য করতাম। আমার যদি যথেষ্ট টাকা থাকতো, আমি দরিদ্রদের সাহায্য করতাম। সহজ জিনিস আমরা মোটামুটি পারি। তো যেহেতু পারি সেহেতু এটা খুব একটা আলোচনা করবো না, বা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে বলবো, আমি সেক্ষেত্রে ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করবো। বাট যেহেতু এটা কমন জিনিস তোমাদের শোনায় আমি বোর করবো না, আমরা আজকে নতুন কিছু শিখতে আসছি। তো আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, তাহলে পরবর্তী স্লাইডে আমরা নতুন একটা এক্সাম্পল দেখবো। এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে দিচ্ছি স্পেসিফিক্যালি একটা জিনিস শেখানোর জন্য। সেটা হচ্ছে যখনই আমরা আনরিয়েল কন্ডিশন ব্যবহার করব, আমরা কখনোই ওয়াজ বসাবো না, অবশ্যই ওয়্যার বসাবো।
আবারও বলতেছি, যখনই আমরা আনরিয়েল কন্ডিশন ব্যবহার করব কখনোই আমরা ওয়াজ বসাবো না, সবসময় ওয়্যার বসাবো। সো আবারও সবাইকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনে রাখো, যখনই আমরা কোনো আনরিয়েল কন্ডিশন ব্যবহার করব আমরা অবশ্যই ওয়াজ বসাবো না, আমরা কাকে ব্যবহার করব? ওয়্যারকে ব্যবহার করব। তো এই জিনিসটা আমি আশা করি তোমরা জানো। স্টিল তোমাদের একটু মনে করায় দেওয়ার জন্য এই এক্সাম্পলটা দিছি। ইফ টুডে ওয়্যার স্যাটারডে উই কুড গো ফর আ ড্রাইভ। আজকে যদি শনিবার হতো তাহলে আমরা ড্রাইভে যেতাম। আজকে যদি শনিবার হতো তাহলে আমরা বেড়াইতে যেতাম। তো আজকে তো শনিবার হওয়া পসিবল না, সো ডেফিনেটলি একটা আনরিয়েল কন্ডিশন। এবং আমরা যে জিনিসটা এইমাত্র শিখলাম সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনে কখনোই ওয়াজ ব্যবহার করা যাবে না। আনরিয়েল কন্ডিশনে অবশ্যই কোনটা ব্যবহার করতে হবে? আনরিয়েল কন্ডিশনে অবশ্যই ওয়্যার ব্যবহার করতে হবে। সেহেতু এসএনএস আমরা কোনটা ব্যবহার করেছি? সেহেতু এসএনএস আমরা ওয়্যার ব্যবহার করেছি। সো আই থিঙ্ক মোটামুটি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আবারও বলতেছি, একজন লেখছে ওয়্যার থাকলেও কি একই রকম হবে? ডেফিনেটলি ভাইয়া, তোমার জন্য এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছো, যদি ওয়্যার থাকে তাহলে জিনিসটা একই রকম হবে। তো আমরা মোটামুটি প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন নিয়ে আমাদের আলোচনা শেষ করে ফেলছি। এবার আমরা আমাদের পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আমরা লিখবো হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন। আচ্ছা, এখানে স্লাইডে একটু ভুল হয়ে গেছে ভাই, আগের স্লাইডটা একটু যদি যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডটা, এখানে স্লাইডে একটু টাইপ করা ভুল হয়ে গেছে, সো এর জন্য আমি শুরুতেই সরি বলে দিচ্ছি। স্লাইডে যে হেডলাইনটা আছে, হেডলাইনে লেখা আছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন, ওটা বেসিক্যালি পাস্ট আনরিয়েল কন্ডিশন হবে। সো আমি এক্সট্রিমলি সরি এই টাইপিং মিস্টেকটার জন্য, বাট তোমরা সবাই মাথায় সেট করে নাও, এটা আসলে প্রেজেন্ট আনরিয়েল হবে না, এটা আসলে পাস্ট আনরিয়েল কন্ডিশন হবে। সো এখানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি পাস্ট আনরিয়েল কন্ডিশনের স্ট্রাকচার। পাস্ট আনরিয়েল কন্ডিশনকে আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কি হিসাবে শিখে আসছি? থার্ড কন্ডিশন হিসাবে শিখে আসছি। কি হিসাবে শিখে আসছি? থার্ড কন্ডিশন হিসেবে শিখে আসি। তো থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা আমরা সবাই জানি, ইফ প্লাস পাস্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, if plus past perfect plus subject plus would could might plus have plus verb 3 plus extension. If I had had enough money I would have helped the poor. আমার যদি যথেষ্ট টাকা থাকতো আমি দরিদ্রদের সাহায্য করতাম। আমার যদি যথেষ্ট টাকা থাকতো আমি দরিদ্রদের সাহায্য করতাম। সো এটাই হইতেছে আমাদের পাস্ট আনরিয়েল কন্ডিশনের স্ট্রাকচার। পাস্ট আনরিয়েল কন্ডিশন মানে হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা আমরা সবাই জানি, if plus past perfect plus subject plus would could might plus have প্লাস v3 প্লাস এক্সটেনশন। তো এই ছিল আমাদের মোটামুটি যে তিনটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, বা রিয়েল কন্ডিশন, প্রেজেন্ট আনরিয়েল এবং পাস্ট আনরিয়েল, সেটার মৌলিক পড়ালেখা বা বেসিক পড়ালেখা। এরপরে আমরা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করব তিনটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। সেই পার্টটায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাই যে এই পর্যন্ত যতটুকু পড়াইছি সেই পর্যন্ত তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা এই পর্যন্ত তোমাদের জানার কিছু আছে কিনা। যদি তোমরা কোনো কিছু জানতে চাও বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে দ্রুত জানাই দাও। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাব। সো আমি কমেন্ট বক্স দিতে যাচ্ছি, তোমরা মোটামুটি বুঝছো কিনা, আর যদি তোমাদের ক্লিয়ার থাকে ইস্যুগুলো তাহলে আমাদেরকে জানাই দাও যে ক্লিয়ার। কারোর কোনো সমস্যা হয়তো গানমেন্ট নেই, থাকলে এতক্ষণে বলতো অলরেডি ক্লিয়ার। একজন বলছে নো কোশ্চেন, তো সুতরাং আমরা নেক্সট পড়াশোনা শুরু করি তাহলে। ওকে ভাই, যেহেতু মোটামুটি সবাই বুঝতে পারছো, সো ভেরি নাইস। তো আজকে আমরা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করবো। ফার্স্টেই বলছিলাম যে বেসিক পড়ালেখা তো আমরা সবাই পারি, মানে বেসিক রুলগুলো তো আমরা সবাই জানি। আমরা চেষ্টা করবো আজকে ক্লাস থেকে একটা জিনিস হলো বা একটা লাইন হলো যদি নতুন শিখতে পারি। যেমন জিরো কন্ডিশন নিয়ে আজকে কিছু কথাবার্তা শিখলাম, এখন চেষ্টা করবো আরো নতুন কিছু শেখা। একটা জিনিস যদি শিখে যেতে পারি সেটাই ভাই আমার তোমার অ্যাচিভমেন্ট ইনশাল্লাহ। সো ভাই, স্ক্রিনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশনের ইনভার্সন। কথা হচ্ছে ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে হচ্ছে সাবজেক্টের সামনে ভার্বকে বসিয়ে সেন্টেন্স গঠন করা। ইনভার্সন মানে হচ্ছে সাবজেক্টের সামনে ভার্বকে এনে সেন্টেন্স গঠন করা। মানে নরমালি চিন্তা করো, নরমালি আমরা সেন্টেন্স কিভাবে বানাই? নরমালি আমরা সেন্টেন্স বানাই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, আগে সাবজেক্ট থেকে পরে ভার্ব থাকে। এই সাবজেক্ট আর ভার্বের পজিশনটাকে যদি আমি উল্টায় দেই, এই সাবজেক্ট আর ভার্বের পজিশনটাকে যদি আমি উল্টায় দেই, অর্থাৎ ভার্বটাকে যদি আমি সাবজেক্টের সামনে নিয়ে আসি, সেটাকেই আমরা বলি হচ্ছে ইনভার্সন। সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে ইনভার্সন। তো এই যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো আছে না, তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স, রিয়েল কন্ডিশন, প্রেজেন্ট আনরিয়েল আর পাস্ট আনরিয়েল, এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে না ভাই ইনভার্স করে লেখা যায়। ইনভার্স করে লেখা যায় কিভাবে? লেখা যায় ইনভার্সন স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে লেখা যায়। তো কিভাবে ইনভার্স করা যায় সেই জিনিসটা এখন আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে রিয়েল কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটাকে যদি আমি ইনভার্সনে আনতে চাই বা ফার্স্ট কন্ডিশনটাকে যদি আমি ইনভার্স করতে চাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ইফ এর পরিবর্তে শুড বসানো।
আবারও বলতেছি, ফার্স্ট কন্ডিশনকে বা রিয়েল কন্ডিশনকে যদি আমি ইনভার্স করতে চাই, তাহলে আমার প্রথম কাজ কি বা আমার একমাত্র কাজ কি? আমার কাজ হচ্ছে ইফ এর জায়গায় শুড বসানো। তোমরা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছো, ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। সেন্টেন্সটা পড়লে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেন্টেন্সটা পড়লেই আমরা বুঝতে পারতেছি এটা কি ফার্স্ট কন্ডিশন। তো আমি চাইলে এটাকে কি করতে পারবো? ফার্স্ট কন্ডিশন বা রিয়েল কন্ডিশনকে কি করা যায়? ইনভার্স করা যায়। ফার্স্ট কন্ডিশন বা রিয়েল কন্ডিশনকে চাইলে যেন কি করা যায়? ইনভার্স করা যায়। সো ইনভার্সন জানি কিভাবে করে, কিছুক্ষণ আগেই শিখছিলাম। রিয়েল কন্ডিশনকে ইনভার্স করার জন্য ইফ এর পরিবর্তে শুড বসাতে হয়। ইফ এর পরিবর্তে কাকে বসাতে হয়? ইফ এর পরিবর্তে শুড বসাতে হয়। তাহলে এই সেন্টেন্সটাতে যদি আমরা ইফ এর পরিবর্তে শুড বসাই, তাহলে আমরা রিয়েল কন্ডিশনটাকে কি করতে পারবো? ইনভার্স করতে পারবো। রিয়েল কন্ডিশনটাকে কি করতে পারবো? ইনভার্স করতে পারবো। তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা দেখবো এই সেন্টেন্সটাকে যদি আমি ইনভার্স করে লিখি তাহলে দেখতে কেমন লাগবে। স্ক্রিনে দেখো চলে আসছে আনসারটা, শুড ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। শুড ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে, খামাখা উল্টানোর দরকার কি? আগের সেন্টেন্স থেকে ভুল ছিল? আনসার ইজ নো, আগের সেন্টেন্সটা অ্যাবসলিউটলি কারেক্ট ছিল। তাহলে খামাখা উল্টানোর দরকার কি? আনসার হইতেছে ভাই যে আমরা কেন উল্টাই, বেসিক্যালি উল্টানোর একটা কারণ হইতেছে এক্সামে যদি বাই চান্স চলে আসে, তাহলে যাতে এক্সামে দেখে আমরা ভয় পেয়ে না যাই যে ওমা শুরুতে শুট, এটা আবার কি জিনিস। এই ভয়টা যেন আমরা না পাই বা এই জিনিসটা যেন আমার সাথে যেন আমরা পরিচিত থাকি, সেই কারণে আমরা এই জিনিসটা শিখলাম নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এইরকম সেন্টেন্স ইউজ করে তুমি তোমার রাইটিং স্কিল ডেভেলপ করতে পারো বা তুমি তোমার রাইট আপটাকে ডেভেলপ করতে পারো। মনে করো ভাই তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো বা একটা কম্পোজিশন লিখতেছো বা একটা অ্যাপ্লিকেশন লিখতেছো, লেটার লিখতেছো, যে কোনো কিছু লিখতেছো। লেখার সময় তুমি মনে করো এই সেন্টেন্সটা লিখলা যে ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, তুমি লিখলা ইমেইলের ভিতরে, কোনো ক্ষতি নাই। বাট মনে করো আরেকটা স্টুডেন্ট সেম সেন্টেন্সটাকে এভাবে লিখলো, শুড ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। যে খাতা দেখবে তার মাথায় কিন্তু ভাই এই জিনিসটা ডেফিনেটলি হিট করবে। এবং তোমরা জানো, তোমরা যে যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, বি ইউনিট, সি ইউনিট বা ডি ইউনিট, এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এক্সাম হয়। তার মানে কি ঢাকা ইউনিভার্সিটি তোমাকে রাইট আপ দিবে না একটা 4 মার্কের, ঢাকা ভার্সিটি তোমাকে একটা 4 মার্কের বা 5 মার্কের রাইট আপ দিবে, একটা জিনিস লিখতে দিবে। তো মনে করো তোমাকে একটা ইমেইল লিখতে দিল, সেই ইমেইলে সবাই এই সেন্টেন্সটা লিখবে, দুনিয়ার সবাই এই সেন্টেন্সটা লিখলো যে ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। যে স্যার খাতা দেখতেছে, প্রত্যেকের খাতায় দেখছে ইফ ইউ নিড মোর ইনফরমেশন, ইফ ইউ নিড মোর ইনফরমেশন, ইফ ইউ নিড মোর ইনফরমেশন, সবার খাতায় সেম জিনিস। হঠাৎ করে ভাই তোমার খাতায় লেখা দেখলো শুড ইউ নিড মোর ইনফরমেশন, টিচারের মাথায় কিন্তু হিট করবে, আরে একই সেন্টেন্স, ছেলেটা তো অন্যভাবে লিখছে। এটা ভাই তোমার ব্যাপারে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। এবং এই পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হওয়ার ফলে তুমি ধরো একটা মার্ক বেশি পাইতে পারো, বা টিচারে তোমার ব্যাপারে একটা পজিটিভ থিঙ্কিং চলে আসছে। পজিটিভ থিঙ্কিং হয়ে গেলে কি, অবশ্যই তোমাকে ধরো সবাইকে 5-এ 3 দিচ্ছে, তোমাকে মনে করো 5-এ 4 দিয়ে দিল। কেন ভাই, তুমি কি নতুন কিছু লিখছো? তুমি কি এক্সট্রা কিছু লিখছো? দেখো ভাই, তুমি কিন্তু এক্সট্রা কিছু লেখো নাই, সবাই যা লিখছে তুমি তাই লিখছো, বাট তুমি স্ট্রাকচারটা চেঞ্জ করে দিছো, তুমি প্যাটার্নটা চেঞ্জ করে দিছো। জাস্ট একটা ডিফারেন্ট স্ট্রাকচারাল সেন্টেন্স লেখার কারণে স্যার তোমাকে একটা মার্ক বোনাস দিয়ে দিল খুশি হয়ে। এই টাইপের ছোট ছোট জিনিসগুলো, এই টাইপের ছোট ছোট অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এই টাইপের স্ট্রাকচার গুলো অনেক হেল্প করে। এই টাইপের ছোট ছোট স্ট্রাকচার গুলো তুমি যদি জানো এবং এটা যদি তুমি রাইট আপে ইউজ করতে পারো, তাহলে দেখবা তুমি অন্যান্যদের চেয়ে বেশি নাম্বার পেয়ে যাবা, বা অন্যান্যদের চেয়ে একটু এজ পাওয়ার একটা সুযোগ থাকে, অন্যান্যদের চেয়ে একটু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো সেটা হচ্ছে আরেকটা রিজন, আমাদের রাইট আপের কোয়ালিটি বাড়ানোর জন্য বা আমাদের রাইট আপের কোয়ালিটি এনহ্যান্স করার জন্য আমরা ভাই এই টাইপের জিনিসপাতি ইউজ করতে পারি। একজন লিখছিল মিনিং কি চেঞ্জ হবে? না ভাই, মিনিং চেঞ্জ হয় না, মিনিং এক্স্যাক্টলি সেম থাকে। ইফ ইউ নিড মোর ইনফরমেশন আর শুড ইউ নিড মোর ইনফরমেশন, মিনিংগত কোনো পার্থক্য নেই, হুবহু সেম মিনিং দিচ্ছে, জাস্ট তোমার রাইট আপের স্ট্যান্ডার্ডটাকে বাড়াইতেছে। সো তুমি একটা হাই স্ট্যান্ডার্ডের রাইট আপ যদি লেখো, ডেফিনেটলি তুমি অন্যান্যদের চেয়ে বেশি মার্কস পাবা। কমন সেন্স দেখো হয়, সবাই এক জিনিস লিখতেছে, তুমি আউট অফ দ্য বক্স কিছু লিখছো, ডেফিনেটলি স্যার তোমাকে একটু বেশি মার্কস দিবে। সো আই থিঙ্ক এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে আমরা যদি পরের স্লাইডে যাই, রিয়েল কন্ডিশন নিয়ে পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন নিয়ে। এবার আমরা প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনকে ইনভার্স করব। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন অর্থাৎ সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনকে ইনভার্স করার জন্য ইফের জায়গায় ওয়্যার বসাতে হয়। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখতে পারবো প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনকে ইনভার্স করার জন্য ইফের জায়গায় কাকে বসাতে হয়? ইফের জায়গায় ওয়্যার কে বসাতে হয়। তাহলে খেয়াল করে দেখি, ফার্স্ট কন্ডিশনে কি বসাইছিলাম? ফার্স্ট কন্ডিশনে বসাইছিলাম ইফের জায়গায় শুড, ইফের জায়গায় শুড। সেকেন্ড কন্ডিশনে কি বসাবো? সেকেন্ড কন্ডিশনে বসাবো হচ্ছে ইফের জায়গায় ওয়্যার। যেমন একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড থ্রো আ পার্টি। ইফ আই ওয়ান দ্য লটারি আই উড থ্রো আ পার্টি। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি লটারি জিতি আমি একটা পার্টি দিব।
সরি, আমি যদি লটারি জিততাম আমি একটা পার্টি দিতাম। আমি যদি লটারিটা জিততাম আমি একটা পার্টি দিতাম। তো আমি এদিকে কি করব, ইনভার্স করব না? তো সেকেন্ড কন্ডিশনকে ইনভার্স করার জন্য জানি কি করতে হয়, ইফ এর জায়গায় ওয়্যার বসাইতে হয়। ইফ এর জায়গায় কোনটা বসাইতে হয়, ওয়্যার বসাতে হয়। তো খেয়াল করে দেখো আমি সেন্টেন্সে কি করছি, ইফ এর জায়গায় একটা ওয়্যার বসাইছি। সো ইফ আই ওয়ান দ্য লটারি আই উড থ্রো আ পার্টি। এটাকে ইনভার্স করলে কি হয়ে যাবে, ওয়্যার আই টু উইন দ্য লটারি আই উড থ্রো আ পার্টি। ওয়্যার আই টু উইন দ্য লটারি আই উড থ্রো আ পার্টি। সেম জিনিস, মনে করো তোমাকে একটা রাইট আপ লিখতে দিল, সবাই দুনিয়ার সবাই লিখলো ইফ আই ওয়ান দ্য লটারি, তুমি ভাই মাঝখান দিয়ে লিখলা ওয়্যার আই টু উইন দ্য লটারি। ভাই স্যার কিন্তু দেখার সাথে সাথে ভাববে, ড্যাম ম্যান, এই স্যার এই ছেলে এক্সট্রা কিছু পারে, এই ছেলে এক্সট্রা কিছু জানে, ও একটা নতুন জিনিস লিখছে। 500 খাতা দেখতেছি, 498 জনই ভাই লিখছে ইফ আই ওয়ান দ্য লটারি, এই দুটা ছেলে লিখছে বা এই দুটা মেয়ে লিখছে ওয়ার আই টু উইন দ্য লটারি। এই থিঙ্কিংটা যখনই স্যারের মাথায় চলে আসবে না, তখনই দেখবা তুমি একটা এক্সট্রা মার্কস পেয়ে যাবা। তো এই টাইপের জায়গাগুলো আমাদের ট্যাপ করতে হবে। অনেকেই বল না ভাই রিটেন নিয়ে কি করবো, রিটেন নিয়ে কি করবো। দেখো ভাই, গ্রামার পড়াইতে পড়াইতে তোমাদেরকে রিটেন নিয়ে কিছু টিপস দিয়ে দিলাম। এই টাইপের ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে না তুমি রিটেনে অন্যদের চেয়ে আগায় যেতে পারবা, অন্যদের চেয়ে বেশি মার্কস পেতে পারবা। যেমন সামনের দিনগুলোতে আমরা আরো কিছু ক্লাস নিয়ে আসবো, রিটেন নিয়ে ক্লাস নিয়ে আসবো বা আইবি নিয়ে ক্লাস নিয়ে আসবো। তখন দেখবা আমি এরকম কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আরো শেয়ার করবো ইনশাল্লাহ। তো একজন জিজ্ঞাসা করছো যে ওয়ান হবে না উইন হবে নাকি হ্যান ত্যান, তোমাদের জন্য বলে দিচ্ছি। মেইন সেন্টেন্সটা দেখো, ইফ আই ওয়ান দ্য লটারি, ইফ আই ওয়ান দ্য লটারি, ওয়ানটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। ইনভার্সের পরে দেখো, ইনভার্সে আমি কি লিখছি, ওয়ার আই টু উইন দ্য লটারি, ওয়ার আই টু উইন দ্য লটারি। খেয়াল করে দেখো, ওয়ার কি নিজেই পাস্ট না, ওয়্যার কিন্তু নিজেই পাস্ট। সো ওয়্যার লেখার পরে তুমি যদি আবার ওয়ান লেখো, তাহলে কিন্তু ভাই দুইটা পাস্ট হয়ে গেল। দুইটা পাস্ট হচ্ছে রিডান্ডেন্সি, দুইটা পাস্ট কখনোই লেখা যায় না। ওয়্যার দিয়ে যেহেতু আমি সেন্টেন্সটাকে অলরেডি পাস্ট বানাই ফেলছি, আমি পরেরটায় না আর ওয়ান লিখতে পারবো না, পরেরটায় উইনই লিখতে হবে। সো আই থিঙ্ক যারা যারা কনফিউশনে ছিল যে আমি টাইপিং মিস্টেক করছি কিনা, না ভাই আমি টাইপিং মিস্টেক করি নাই, জিনিসটা একদমই ঠিক আছে। আবারও বলে দিচ্ছি, একজন জিজ্ঞাসা করছে ওয়ান না হয়ে উইন কেন ইউজ হলো, সেটাই বলতেছিলাম ভাই। বাট তুমি যেহেতু কোয়েশ্চেন করছো আমি আরেকবার বলে দিচ্ছি। মেইন সেন্টেন্সে কি লেখা আছে, ইফ আই ওয়ান দ্য লটারি, ইফ আই ওয়ান দ্য লটারি। ওয়ান যেন কোন টেন্স, ওয়ান হচ্ছে পাস্ট টেন্স, ওয়ান হচ্ছে কোন টেন্স, পাস্ট টেন্স, WON, ওয়ান পাস্ট টেন্স। আনসারে আমি কি লিখছি, ওয়্যার। তাহলে বলো, ওয়্যার যখন লিখছি এটা কি অলরেডি পাস্ট হয়ে গেছে না? ওয়্যার যেহেতু লিখছি এটা তো অলরেডি পাস্ট হয়ে গেছে, তাহলে আমি কি আবার পাস্ট লিখতে পারবো? তো অলরেডি পাস্ট বানাই ফেলছি, আর না ভাই পাস্ট লিখতে পারবো না। সেই কারণে আমি আর ওয়ান বসাইতে পারবো না, আমাকে কি বসাইতে হবে, আমাকে বসাইতে হবে হচ্ছে উইন। আমাকে কি বসাইতে হবে, আমাকে বসাইতে হবে হচ্ছে উইন। তো আমি আবার বলতেছি, একই সেন্টেন্সে মানে একই ভার্ব আমি দুইটা পাস্ট লিখতে পারবো না, আমি কোনোদিনই লিখতে পারবো না ওয়্যার ওয়ান, দুইটা পাস্ট লেখা যায় না। যেহেতু আমি ওয়্যার দিয়ে পাস্ট বানাই ফেলছি, পরেরটা কিসে লিখতে হবে, প্রেজেন্টে লিখতে হবে। পরেরটা কিসে লিখতে হবে, প্রেজেন্টে লিখতে হবে। এই কারণে আমি লিখছি হচ্ছে উইন। এই কারণে আমি ওয়ানের জায়গায় কি লিখছি, উইন লিখছি। সো আই থিঙ্ক মোটামুটি বুঝাইতে পারছি কেন উইন হয়েছে। স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাই ফেলো। আর যারা যারা ভাবছো যে পাস ফ্রম ওয়ান হবে, না 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 ভাই, ওয়ান হবে না, এখানে উইনই হবে। কারণ আমরা সবাই জানি ওয়্যার হচ্ছে নিজেই পাস্ট। তো ওয়্যার যেহেতু নিজেই পাস্ট, ওয়্যার সেন্টেন্সটাকে অলরেডি পাস্ট বানাই ফেলছে, আমার আর ওয়ান লেখার দরকার নাই, আমি কি লিখবো, উইন লিখবো। একজন লিখছে টুটা কেন হইলো, আচ্ছা মনে করো ভাই তুমি টুটা লিখতা না, মনে করো আমি টুটা লিখতাম না, তাহলে এবার আমরা ছোটবেলায় পড়ছি না ওয়াজ ওয়্যারের সাথে ভার্বের আইএনজি হয়। আমরা কিন্তু ছোটবেলায় পড়ছি ওয়াজ ওয়্যারের সাথে কি হয়, ভার্বের আইএনজি হয়। তো আমি যদি টুটা না লিখতাম তাহলে জিনিসটা উইনিং হয়ে যেত। এই কারণে জিনিসটা যাতে উইনিং না হয় সেই কারণে আমরা লিখি টু উইন। তো ইমরান ইমো, তুমি জিজ্ঞাসা করছিল টু কেন লিখলাম, আনসার দিয়ে দিলাম ভাইয়া। আরো একবার বলে দিচ্ছি তোমার জন্য, যদি আমি টুটা না দিতাম তাহলে আমরা জানি ওয়াজ ওয়্যারের সাথে ভার্বের আইএনজি হয়। তো এই ওয়্যারের কারণে জিনিসটা উইনিং হয়ে যাইতো। বাট এখানে তো উইনিং বানানো যাবে না, যেহেতু উইনিং বানানো যাবে না সেহেতু আমি জিনিসটাকে কি লিখলাম, টু উইন লিখলাম। সেহেতু আমি জিনিসটাকে কি করলাম, ইনফিনিটিভ বানাই দিলাম। ইমরান ইমু লিখছে ওকে ভেরি গুড। একজন লিখছে এটা কি প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন স্ট্রাকচার নাকি পাস্ট আনরিয়াল কন্ডিশন স্ট্রাকচার, এটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন। আবারও বলতেছি ভাইয়া এটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন। পাস্ট আনরিয়াল কন্ডিশনে আমরা এখন আসি নাই, আমরা পরবর্তী স্লাইডে পাস্ট আনরিয়াল কন্ডিশন নিয়ে দেখবো। এটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন, যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলি।
পরেরটা কি ইনফিনিটিভ বাধ্যতামূলক? আনসার হচ্ছে তুমি যদি এভাবে মুখস্থ করো ইনফিনিটিভ বাধ্যতামূলক, তাহলে তুমি চাইলে করতে পারো, হ্যাঁ। বাট আনসার হচ্ছে এভাবে মুখস্থ করার কিছু নাই। ইনফিনিটিভ ছাড়া ভাই তুমি আসলে কিছু বসাইতে পারবা না, ইনফিনিটিভ ছাড়া আসলে অন্য কিছু বসানো পসিবল না। তুমি যদি গ্রামাটিক্যালি ঠিক রেখে অন্য কিছু বসাইতে পারো তাহলে বসো, বাট আমার যতদূর মনে পড়ে ইনফিনিটিভ ছাড়া অন্য কিছু বসানো পসিবল না, বা ইনফিনিটিভ ছাড়া অন্য কিছু মিনিং মিলবে না। ইনফিনিটিভ ছাড়া অন্য কিছু দিয়ে কি তুমি প্রেজেন্ট ফর্ম আনতে পারবা? আনসার হচ্ছে ইনফিনিটিভ ছাড়া অন্য কিছু দিয়ে তো আমরা প্রেজেন্ট ফর্ম আনতে পারবো না। সো বেসিক্যালি ইনফিনিটিভই বসাইতে হবে। সো বেসিক্যালি তুমি জিনিসটা জটিল বানাই ফেলছো, তো জটিল ভাবে চিন্তা করার কিছু নেই, সহজভাবে চিন্তা করো। ওয়ার হইতেছে পাস্ট টেন্স, তো ওয়ার যেহেতু পাস্ট টেন্স আছে আমি তো আরেকটা পাস্ট বসাতে পারবো না, সো আমাকে প্রেজেন্ট বসাইতে হবে। সো আমরা প্রেজেন্ট কিভাবে বসাতে পারি? টু প্লাস ভার্ব, তো সেই কারণে আমরা বসাইছি টু প্লাস ভার্ব, দ্যাটস ইট। সো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দ্রুত জানাই ফেলো। একজন লিখছো যে ফ্রেজেস এন্ড ইডিয়মস এর ক্লাসে, ফ্রেজ ইডিয়মস না ভাই খুব একটা ক্লাস নেওয়ার মতো কিছু নাই। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে একজন লিখছো শুধু অক্সিলারি ভার্বে সাবজেক্টের আগে আসে। ইয়েস, ইয়েস, অক্সিলারি ভার্বে সামনে আসে। কারণ তুমি কি আসলে প্রিন্সিপাল ভার্বকে সামনে আনতে পারবা? তুমি কি কোনোদিন বলছো যে ধরো আমরা বলি ডু আই গো টু স্কুল, আমরা এরকম লিখতে পারি ডু আই গো টু স্কুল, তুমি কি কোনোদিন লিখতে পারবা গো আই স্কুল, গো আই টু স্কুল? কোনোদিন কি ভাই প্রিন্সিপাল ভার্ব সামনে আনা যায়? তো বেসিক্যালি প্রিন্সিপাল ভার্ব ধরো অক্সিলারি ভার্বের সামনে আসা যায় এভাবে বলা ঠিক না, জিনিসটা তুমি এভাবে বলতে পারো যেগুলা বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে আর মোডাল অক্সিলারি ভার্ব আছে, এদেরকে সামনে আনা যায়। এটা আই গেস মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কারণ যখন আমি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে অ্যাম কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব এবং এই অ্যামটাকে কিন্তু সামনে আনা যায়, অ্যাম আই এ স্টুডেন্ট, এখানে কোনো ভুল নাই। তো আই গেস প্রিন্সিপাল ভার্বকে আনা যায় নাকি অক্সিলারি ভার্বকে আনা যায় এভাবে বলা উচিত না, এভাবে বলা উচিত জিনিসটা যে বি ভার্বকে সামনে আনা যায়, ডু ভার্বকে সামনে আনা যায়, হ্যাভ ভার্বকে সামনে আনা যায় আর মডাল অক্সিলারি গুলোকে সামনে আনা যায়। সো এই জিনিসগুলোকে আমরা সামনে আনতে পারি। সো আই থিংক আনসারটা দিতে পারছি যে কোশ্চেনটা করছিলাম। একজন বলছিল ফ্রেজ ইডিয়মের ক্লাস নেই, ফ্রেজ ইডিয়ম নিয়ে ভাই কি ক্লাস দিব? তুমি যদি ভাই একটু আমাদের সাজেশন দিতে তাহলে আই গেস বেটার হইতো। ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে। সো আই ডোন্ট থিংক এখানে ভাই পড়ানোর কিছু আছে, এগুলো হয়তো আমাদের বিভিন্ন বই পুস্তকে আছে, সো তুমি ওখান থেকে ছাড়া মুখস্থ করে ফেলবা। এছাড়া তেমন কিছু বলার নাই। একজন বলছে প্রিপোজিশনের ক্লাস চাই, প্রিপোজিশনের ইতিমধ্যে দুইটা ক্লাস আমরা নিয়ে নিছি, তুমি হয়তো খেয়াল করো নাই। প্রিপোজিশনের ইতিমধ্যে দুইটা ক্লাস হয়েছে, একটা হচ্ছে সময় সূচক প্রিপোজিশন আর একটা হচ্ছে স্থান সূচক প্রিপোজিশন। সো টাইম রিলেটেড প্রিপোজিশন আর প্লেস রিলেটেড প্রিপোজিশন নিয়ে অলরেডি আমরা দুইটা ক্লাস করে ফেলেছি। তুমি যদি ক্লাস দুটা মিস করে থাকো তাহলে তোমার যেটা কাজ সেটা হচ্ছে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, ইউটিউবে যে লুমিনাস এডুকেশন থেকে সার্চ দিবা, তাহলে সেখানে ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি আমাদের সেই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো অক্সিলারি ভার্বের ব্যাপারটা তো ক্লিয়ার করলাম। ফারদিন খান, আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাও। টু যোগ করে নন ফাইনাইট বানানো হয়েছে যেহেতু ওয়্যার ফাইনাইট ভার্ব, বিষয়টা কিরকম ভাই? হ্যাঁ ভাই, বিষয়টা তো ভাই বললে তুমি অনেক কিছুই বলতে পারো, তোমার যদি ওইভাবে মনে রাখতে সুবিধা হয় তুমি ওইভাবে বলতে পারো যে টু যোগ করে নন ফাইনাইট ব্যবহৃত হয়েছে যেহেতু ওয়্যার ফাইনাইট ভার্ব, সো বলতে পারো। বাট ভাই ওয়্যার না আসলে ফাইনাইট ভার্ব না, এখানে যে জিনিসটা ওয়্যার টু উইন টোটালটা একত্রে ফাইনাইট ভার্ব। আবারও বলি, ওয়্যার ফাইনাইট ভার্ব এভাবে বলো না, এভাবে বলো যে ওয়্যার টু উইন টোটালটা একত্রে ফাইনাইট ভার্ব। এখানে ওয়্যার হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর টু উইন হচ্ছে একটা ইনফিনিটিভ। সো আমরা জানি ইনফিনিটিভের সামনে বা নন ফাইনাইট ভার্বের সামনে যদি অক্সিলারি ভার্ব বসে তাহলে টোটালটা মিলে একটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। সো আমার এভাবে বলা উচিত না যে ওয়্যারটা ফাইনাইট ভার্ব, আমার এভাবে বলা উচিত যে ওয়্যার টু উইন এই টোটালটা মিলাই আমরা একটা ফাইনাইট ভার্ব তৈরি করছি। সো আসিফ আল মাহমুদ, তুমি এভাবে বলতে পারো ব্যাপারটা যে ওয়্যার টু উইন টোটালটা মিলাই হইতেছে একটা ফাইনাইট ভার্ব। একজন বলছে গ্রুপ ভার্বের ক্লাস নিতে পারেন, সেম জিনিস ভাই। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ভাই গ্রুপ ভার্বের ক্লাস নিলে সেটা সেই একটা বোরিং ক্লাস হয়ে যাবে যেখানে আসলে বোঝার কিছু নাই। এই প্রিপোজিশন মানে একটা ভার্বের সাথে সার্টেন প্রিপোজিশন বসলে সার্টেন মিনিং দেয়, একটা ডিফারেন্ট প্রিপোজিশন বসলে ডিফারেন্ট মিনিং দেয়। সো বেসিক্যালি ভাই এগুলো মুখস্থ জিনিসপাতি, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল জিনিসপাতি, এখানে হচ্ছে মানে বুঝানোর জিনিসপাতি কম। সো বেসিক্যালি আমরা ক্লাসে এমন জিনিসপাতি আনার চেষ্টা করি যেখানে আমরা আসলে তোমাদের কিছু বুঝাইতে পারবো, বা যে জিনিসগুলো শুধু বই দেখে পড়লে তোমাদের মিসলিড হওয়ার একটা চান্স থাকে বা একটা মিসকনসেপশন ক্রিয়েট হওয়ার একটা চান্স থাকে। তো তোমরা যাতে কনফিউজ না হও সেই টাইপের জিনিসগুলো আমরা বেসিক্যালি পড়ানোর চেষ্টা করি। তো সেই কারণে আসলে গ্রুপ ভার্ব ট্রুপ ভার্ব নিয়ে আসা হয় না, রাদার এমন টপিক নিয়ে আসা হয় যেগুলো হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম, ডিরেক্ট গ্রামার। তো যাই হোক, অনেক কথাবার্তা হলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। লাস্ট স্লাইড কোশ্চেন সলভ করার আগে, সেটা হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন। পাস্ট আনরিয়েল কন্ডিশন মানে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে কি? থার্ড কন্ডিশন আমরা কিভাবে ইনভার্স করব? থার্ড কন্ডিশন আমরা ইনভার্স করব ইফের জায়গায় হ্যাড বসিয়ে। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো
থার্ড কন্ডিশন বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইফের জায়গায় হ্যাড বসাতে হবে। সো জিনিসটা সহজ। ফার্স্ট কন্ডিশনে কি ছিল, ইফের জায়গায় শুড। সেকেন্ড কন্ডিশনে কি ছিল, ইফের জায়গায় ওয়্যার। থার্ড কন্ডিশনে কি আসছে, ইফের জায়গায় হ্যাড। সো ফার্স্ট কন্ডিশনে ইফের জায়গায় শুড, সেকেন্ড কন্ডিশনে ইফের জায়গায় ওয়্যার এবং থার্ড কন্ডিশনে ইফের জায়গায় হ্যাড। থার্ড কন্ডিশনে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ বিন সাকসেসফুল। সে যদি আরো কঠোর পরিশ্রম করতো সে সফলকাম হতো। সে যদি আরো কঠোর পরিশ্রম করতো সে আরো সফলতা অর্জন করতো। এই জিনিসটাকে যদি আমরা ইনভার্স করতে চাই বা পাস্ট আনরিয়াল কন্ডিশনের ইনভার্সনে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইফের জায়গায় হ্যাড বসাতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, নতুন করে হ্যাড আনার দরকার নাই, রাদার সেন্টেন্সে যে হ্যাডটা আছে সেই হ্যাডটা সামনে নিয়ে যাব। আবার বলতেছি, টোটাল জিনিসটা মানে নতুন করে হ্যাড আনার দরকার নাই, রাদার যে হ্যাডটা আছে সেই হ্যাডটাকে সামনে নিয়ে যাব। তো এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার। সো আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে হ্যাডটা আছে না স্ট্রাকচারের ভিতরে, সেই হ্যাডটা একদম শুরুতে নিয়ে যাব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে গেলে আনসারটা দেখতে পারবো। আনসারটা হচ্ছে হ্যাড হি ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ বিন সাকসেসফুল। তো এই যে আমাদের পরবর্তী স্লাইড চলে আসছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সহজ জিনিস। ফার্স্ট আনরিয়াল কন্ডিশন অর্থাৎ থার্ড কন্ডিশনকে, ফার্স্ট আনরিয়াল কন্ডিশন অর্থাৎ থার্ড কন্ডিশনকে যদি আমরা স্ট্রাকচারে ইনভার্স করতে চাই, পাস্ট আনরিয়াল কন্ডিশন অর্থাৎ থার্ড কন্ডিশনকে যদি আমরা ইনভার্স করতে চাই, তাহলে আমাদের কাজ হচ্ছে ইফের জায়গায় হ্যাড আনা। হ্যাড আমার আকাশ থেকে আনার দরকার নাই, রাদার সেন্টেন্সে যে হ্যাডটা আছে সেই হ্যাডটাকে আমি সামনে নিয়ে আসবো। সেন্টেন্সে যে হ্যাডটা আছে সেই হ্যাডটাকে আমি কি করব, সামনে নিয়ে আসবো। কোয়েশ্চেনটা পড়লেই তুমি দেখবা ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার, সেন্টেন্সের ভিতরে একটা হ্যাড আছে। তো আমার কাজ কি, সেই হ্যাডটাকে সামনে নিয়ে চলে আসা। তুমি সেই হ্যাডটাকে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে জিনিসটা কি হয়ে গেল, হ্যাড হি ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ বিন সাকসেসফুল। সো এই হইতেছে আমাদের ইনভার্স করার মোটামুটি পড়ালেখা। একজন বলছো জিরান পার্টিসিপলের উপর ক্লাস চাই। ভাই আমরা কোশ্চেনে পড়া যাই, আমরা একটু আগের স্লাইডেই থাকি। সাউন্ড ভাই ওকে। তো একজন বলছো যে জিরান পার্টিসিপল আইডেন্টিফাইয়ের উপর ক্লাস চাই। আনসার দিয়ে যদি বলি, জিরান পার্টিসিপল আইডেন্টিফিকেশন এটা হচ্ছে খুবই জটিল একটা টপিক, এবং এটা এমন একটা টপিক যেটা হচ্ছে জীবনেও তোমার শুধু স্ট্রাকচার দিয়ে বোঝানো সম্ভব না। যেটা আনসার করার জন্য বা যেটা বোঝার জন্য ডেফিনেটলি তোমার অনেক সেন্স থাকা লাগবে। তো সেই কারণে জিরান পার্টিসিপল হচ্ছে একটা টপিক যেটা আসলে জীবনেও এক ক্লাসে শেষ করা পসিবল না। হ্যাঁ, আমি চাইলে ভাই শর্টকাট দিয়ে আমাদের বই পুস্তকের যে সমস্ত শর্টকাট আছে, গোজামিল আছে, সেই গোজামিল দিয়ে এক ক্লাসে শেষ করে ফেলতে পারবো। বাট এটা আসলে এক ক্লাসে শেষ করা পসিবল না, এটা অনেক লেন্থি পড়ালেখা, এটা অনেকগুলো ক্লাস নিয়ে পড়তে হবে। তো যারা আমাদের সাথে জুমে যুক্ত আছো, আমরা যদি সময় পাই তাহলে আমরা এই জিনিসটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো। প্লাস অক্টোবর 3 তারিখ পর্যন্ত গভর্নমেন্ট বলছে আপাতত বন্ধ, এরপরে তো গভর্নমেন্ট আবার নোটিশ দিবে। তো গভর্নমেন্ট যদি আবার নোটিশ দেয় যে আমরা আবার নেক্সট 6 মাসের জন্য বন্ধ হয়ে যেতেছি, তো যদি আমরা এরকম একটা অনেক সময় হাতে পাই, তাহলে আমরা ইনশাল্লাহ এই টাইপের টপিক নিয়ে আসার চেষ্টা করব। বাট যদি এরকম লম্বা টাইম না পাই, সেক্ষেত্রে আমাদের জিরান পার্টিসিপলের মতো টপিক নিয়ে আসার চিন্তা নাই। কারণ তুমি এমন ভাবে চিন্তা করে দেখো, একটা ছেলে একটা ভালো কথা লিখছো যে থামেন ভাই, ভাইরা জানে আমাদের জন্য কোনটা মঙ্গলকর, সেই ক্লাসে তারা দিবে। এই বিশ্বাসটুকু যদি ভাই তোমরা আমাদের উপর রাখো, তাহলে না ভাই আমাদের জন্য কাজটা অনেক সুবিধাজনক হয়ে যায়, অনেক সুবিধাজনক হয়ে যায়। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি যদি ভাই জিরান পার্টিসিপল ভালোভাবে পড়াই, তাহলে ভাই আমার 3টা লাইভ ক্লাস লাগবে, একদম ডিরেক্ট বলতেছি ভাই, 3টা লাইভ ক্লাস লাগবে। এখন তুমি আমাকে বলো, জিরান পার্টিসিপল থেকে বিগত বছরগুলোতে আসছে, মানে জিরান পার্টিসিপলের পার্থক্য জানা লাগে। জিরান পার্টিসিপলের পার্থক্য না জানলে তুমি আনসার করতে পারবা না। জিরান পার্টিসিপলের পার্থক্য না জানলে তুমি কোয়েশ্চেনটা আনসার করতে পারবা না। এরকম কোয়েশ্চেন ঢাকা ভার্সিটির ইতিহাসে কয়টা আসছে তুমি একটু খোঁজ নিয়ে দেখবা। তুমি ঢাকা ভার্সিটির গত 20-30 বছরের কোয়েশ্চেন একদম ঝাঁঝরা করে দেখো খুঁজে, তাহলেও তুমি দেখবা জিরান পার্টিসিপলের পার্থক্য জানতে হবে। জিরান পার্টিসিপলের পার্থক্য না জানলে তুমি আনসার করতে পারবা না, এরকম কোয়েশ্চেন তুমি একটাও পাবা না। এরকম কোশ্চেন তুমি একটাও পাবা না যেটা আনসার করার জন্য তোমার জিরান পার্টিসিপলের পার্থক্য জানা দরকার। তাহলে তুমি চিন্তা করে দেখো, জিরান পার্টিসিপলের পার্থক্য না জানলে আনসার করতে পারবো না, এরকম একটা কোশ্চেনও ঢাকা ভার্সিটিতে আসে নাই। তাহলে যেইখান থেকে বা যেই জিনিসটা থেকে একটা কোশ্চেনও আসে নাই, সেইটার পিছনে 3টা ক্লাস ব্যয় করা মঙ্গলজনক, নাকি 3টা ক্লাসে এমন কিছু পড়া মঙ্গলজনক যেখান থেকে ঢাকা ভার্সিটি কোশ্চেন করে, যেখান থেকে ঢাকা ভার্সিটির কোশ্চেন আসছে? চিন্তা করে দেখো, আজকের ক্লাসে আমরা বললাম কন্ডিশনাল সেন্টেন্স, এখান থেকে ঢাকা ভার্সিটি কোশ্চেন করছে। গত ক্লাসে আমরা বলছিলাম রিডান্ডেন্সি, সেখানে ঢাকা ভার্সিটি কোশ্চেন করছে। তার আগের ক্লাসে আমরা বলছিলাম প্যারালালিজম, সেখান থেকেও ঢাকা ভার্সিটি কোশ্চেন করছে। তাহলে দেখো, 3টা ক্লাসে আমরা এমন 3টা জিনিস শিখলাম যে 3টা জিনিস থেকে ঢাকা ভার্সিটি কোশ্চেন করছে।
সো তোমরা কিন্তু এমন তিনটা জিনিস শিখে ফেলছো যেখান থেকে ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন করতে পারে এবং তোমাদের আসতে পারে। বাট আমি যদি এখন জিরান পার্টিসিপল পড়ায় 3টা ক্লাস খেয়ে ফেলি, আমার কিন্তু ভাই খুব ভালো, আমার তো কোনো অসুবিধা নাই। আমার ভাই এমনিও 1.5 ঘন্টা কথা বলা লাগে, অমনিও 1.5 ঘন্টা কথা বলা, আমার ভাই কোনো অসুবিধা নাই। বাট তোমার ভাই কি লাভটা হলে এটা আমাকে বলো। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি ভাই, তোমার না কোনো লাভ হইলো না। তো আমি ভাই জিরান পার্টিসিপল টাইপের টপিক কখন পড়াইতে চাই, আমি ভাই জিরান পার্টিসিপল টাইপের টপিক পড়াইতে চাই তোমার যদি ভাই জানার আগ্রহ থাকে বা শেখার আগ্রহ থাকে। আমি ভাই আজকে পাবলিক প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে বলে রাখলাম, তোমাদের যাদের ভাই শিখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, তোমরা যারা শিখতে চাও ভাই, লেজিট শিখতে চাও, ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ হওয়ার পরে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তো ভাই হারাই যাইতেছি না, আমার মেসেঞ্জারও থাকবে, আমার ফেসবুকও থাকবে। ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করো, আমি ভাই তোমাদের নিয়ে একসাথে বসে তোমাদের এগুলো শিখাবো। এগুলা ভাই এমন টপিক যেগুলো তুমি যদি জানতে চাও, তুমি যদি শিখতে চাও, তোমার নলেজ বাড়াইতে চাও, খুবই ভালো জিনিস, শেখার মতো জিনিস। বাট ঢাকা ভার্সিটির এক্সাম হলে না ভাই এগুলোর কোনো ইমপ্লিকেশন নাই। তাহলে চিন্তা করে দেখো, তোমার ভাই এখন গোল কি হওয়া উচিত? এখন গোল অবশ্যই হওয়া উচিত ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া। ভাই আগে ঢাকা ভার্সিটিটা কনফার্ম করি, আগে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাই, তারপর ভাই আমরা জ্ঞান অর্জনের জন্য অনেক কিছু শিখবো। তুমি ভাই জ্ঞান অর্জনের জন্য যা কিছু শিখতে চাও, আমার ভাই যতটুকু জ্ঞান আছে, আমি এটা একটা মোটেও দাবি করবো না ভাই আমি সব পারি, বাট আমি যতটুকু পারি আমি সবটা দিয়ে ভাই তোমাদের শেখানোর চেষ্টা করবো। বাট ভাই আগে ঢাকা ভার্সিটি কনফার্ম করে নেই, যে জিনিসগুলো ঢাকা ভার্সিটিতে আসে সেই জিনিসগুলো আমরা একটু শিখে টিকে নেই, তারপরে ভাই আমরা এক্সট্রা টপিক পড়বো, বা আমাদের জ্ঞান অর্জনের জন্য বা জ্ঞান বৃদ্ধি করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো ভাই আমরা পরীক্ষা পাশের পরে করবো। তো তোমরা ভাই পরীক্ষা টরীক্ষা দিয়ে নাও, চান্স টান্স পেয়ে নাও, আমরা সবাই গর্বিত ঢাবিয়ার হই। এরপরে ভাই আমার কাছে এসো, সব শিখাবো। জিরান পার্টিসিপলের পার্থক্য 6 ঘন্টাও যদি লাগে ভাই আমি তোমাদের বসায় শিখাবো, আমার ভাই প্রমিস থাকলো তোমাদের কাছে ইনশাল্লাহ। তো দ্যাটস ইট। আর একজন যেটা বলছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেন। ভাই আমাদের অর্ডার করার কোনো দরকার নাই, আমরা ভাই জানি যে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখলে তোমাদের সুবিধা হবে, এবং সেই কারণে আমরা আমাদের স্লাইডে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডেফিনেটলি রাখছি। তো সাউন্ড ভাই একটু দেখাই দিয়েছিলেন, তো সাউন্ড ভাই যদি এখন পরবর্তী স্লাইডে চলে যান, তাহলে তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের একটা কোশ্চেন স্ক্রিনে চলে আসছে। তো মোটামুটি আমরা পড়ালেখা করলাম, তো তোমরা মোটামুটি কোশ্চেনটা পড়ো এবং আমাদেরকে চ্যাট বক্সে জানানোর চেষ্টা করো যে তোমাদের কাছে কোন অপশনটা কারেক্ট মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2016-17 শিক্ষাবর্ষে সেই কোশ্চেনটা আসছিল, দেখি তোমরা আনসার করো যে তোমরা মোটামুটি পারো কিনা জিনিসটা। তো আমি দেখতে চাই কমেন্ট বক্সে তোমরা কি আনসার করতেছো। তো দ্রুত পড়ে ফেলো, দ্রুত আনসার করে ফেলো। হ্যাঁ, ওয়েট করতেছি তোমাদের আনসার দেখার জন্য। একজন লিখছো এ, ভেরি নাইস, তাড়াতাড়ি লেখা শুরু করো। এ এ এ, একজন লিখছো ডি, আবার বাকিরা লেখা শুরু করছো এ। ম্যাক্সিমামের কাছ থেকে আমি এ দেখতে পাচ্ছি, মাঝখান দিয়ে একজন দুইজন আবার ডি লিখতেছো, বাকি সবার কাছ থেকে কম বেশি এ দেখতে পাচ্ছি। একজন আবার সি লিখছো, ওকে ফাইন। আবার এ দেখতে পাচ্ছি, ও সি থেকে তুমি আবার ডি তে চলে গেছো। এখন আমি ম্যাক্সিমাম আনসার এ দেখতে পাচ্ছি, এ আর ডি এর মধ্যে মোটামুটি কনফিউশন দেখা যাচ্ছে। ওকে, সবার আচ্ছা এ আর ডি এর মধ্যে কনফিউশন, সো আমরা আর সময় ব্যয় করব না। তো মোটামুটি আমরা সবার আনসার দেখে দিলাম, তাহলে আমরা দ্রুত কারেক্ট আনসারে চলে যাই। এখানে কারেক্ট আনসার যেটা সেটা হচ্ছে অপশন এ। সো যারা যারা অপশন এ আনসার করছো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, অপশন এ হইতেছে কারেক্ট আনসার। সো আমরা একটু আলোচনা করি। যেহেতু বি আর ই কেউ বলো নাই, বি আর ই নিয়ে চিন্তা করার কিছু নাই, অনেকে সি আর ডি বলছো, তো সি আর ডি নিয়ে আমি একটু কথা বলে দিই। অপশন সি চেক করি। ইফের সাথে ক্লজটা দেখো ভাই, ইফের সাথে ক্লজ, ইফের সাথে যে ক্লজটা আছে সেখানে কি লেখা আছে? ইফ আই ফাইন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, ইফ আই ফাইন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট। তাহলে বলো ভাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না? ইফের সাথে যে ক্লজটা আছে সেটা কোথায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ভাই বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে রিয়েল কন্ডিশন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? রিয়েল কন্ডিশন। আচ্ছা, রিয়েল কন্ডিশনের সাথে আমরা কি বসাতে পারি? রিয়েল কন্ডিশনের সাথে আমরা ফিউচার টেন্স বসাতে পারি, মানে ফিউচার ইনডিফিনিট বসাতে পারি। রিয়েল কন্ডিশনের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে পারি। রিয়েল কন্ডিশনের সাথে আমরা ফিউচার ইনডিফিনিট বসাতে পারি। রিয়েল কন্ডিশনের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে পারি। আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে যাব না। আবারও বলতেছি, আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে যাব না। অপশন ডি তে তুমি যদি খেয়াল করো, অপশন ডিটা না কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। যেহেতু অপশন ডিটা কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে, সেই কারণে আমি অপশন ডি তে যাব না, আমি কোনটায় থাকবো? অপশন এ তে থাকবো। আমি শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের অপশন আর প্রেজেন্ট ইনডিফিনিটের অপশন, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল টাইপের অপশন আর জিরো কন্ডিশনাল টাইপের অপশন কখনোই একসাথে থাকবে না।
এই এক্সাম্পলটা খেয়াল করে দেখো বা সি রিলেটেড এই কোশ্চেনটা খেয়াল করে দেখো, এখানে জিরো কন্ডিশনালের মতো একটা অপশন আছে, কিন্তু দেখো ফার্স্ট কন্ডিশনালের মতো কোনো অপশন নাই। সো কন্ট্রাডিক্টরি অপশন কখনোই থাকবে না, তোমাদেরকে অপশনগুলো এমন ভাবেই ডিজাইন করে দেওয়া থাকবে যাতে তোমার কনফিউশনের জায়গা না থাকে। এবং এই জিনিসটা আজকে আমরা এখন শিখে নিলাম, ফার্স্ট কন্ডিশনে বা যে কোনো কন্ডিশনেই আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না, আমরা ইনডিফিনিট টেন্সে থাকবো। আমরা রিয়েল কন্ডিশন যখন ইউজ করব আমরা আইদার ফিউচার ইনডিফিনিট ইউজ করব অথবা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। আমরা ক্যান ইউজ করতে পারি, মে ইউজ করতে পারি, মাস্ট ইউজ করতে পারি, যে কোনোটা ইউজ করতে পারি, বাট আমাদেরকে কি ইনডিফিনিট টেন্সে থাকতে হবে। কোন টেন্সে থাকতে হবে? ইনডিফিনিট টেন্সে থাকতে হবে। অপশন এ তে ইনডিফিনিট টেন্স আছে, এই কারণে আমাদের অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে সে কারণে অপশন ডিটা ইনকারেক্ট। সো আই থিংক মোটামুটি বুঝতে পারছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানাবা। ততক্ষণ আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 2। সিওরিটার একটা কোয়েশ্চেন, আবার ঝটপট আনসার করে ফেলি, দেখি তো আনসার করতে পারো কিনা। দ্রুত আমি দেখতে চাই তোমাদের কাছ থেকে আনসার। এই স্লো ক্যান, তোমাদের কাছে কি কোয়েশ্চেন স্লো যায় নাকি আমার কাছে তোমাদের কমেন্ট স্লো আসে? বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি আনসার করে জানাই দাও যে এই নতুন কোয়েশ্চেনটা তোমাদের কি মনে হইতেছে এটার আনসার। শফিকুল ইসলাম সঞ্জিত লিখছো অপশন বি, জয়তী শাহ লিখছো বি, ফারদিন খান লিখছো বি, অনেকেই লিখছো বি। ও মাই গশ, মোটামুটি তো বি এর বন্যা হয়ে গেছে। তো অনেকক্ষণ ভালো লাগলো, অনেকক্ষণ পরে একটা বন্যা দেখলাম। তো বন্যা দেখতে খুব ভালো লাগতেছে, বন্যা দেখতেছি মানে তোমরা জিনিসটা বুঝে গেছো। যেহেতু বুঝে গেছো এখানে আর খুব একটা আলোচনার কিছু নেই, আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাব। কারেক্ট অ্যান্সারে যদি আমরা যাই আমরা দেখতে পারবো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি অপশন বি। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সারটা অপশন বি। এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনের কোশ্চেন বা প্রেজেন্ট আনরিয়েল। সেকেন্ড কন্ডিশন বা প্রেজেন্ট আনরিয়েল, আমরা সেকেন্ড কন্ডিশন বা প্রেজেন্ট আনরিয়েল এর স্ট্রাকচারটা জানি। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সো অপশন বি তে স্ট্রাকচারটা সুন্দর মতো মিলে গেছে, বাকি কোনো অপশনের স্ট্রাকচারটা মিলে নাই, সেহেতু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাব সাথে সাথে। 3 নাম্বার কোশ্চেন আমাদের স্ক্রিনে আসতেছে, সবাই রেডি একদম, হাতে কিবোর্ড হাতে মোবাইল। 3 নাম্বার কোশ্চেন আমাদের স্ক্রিনের সামনে চলে আসছে, ঝটপট অ্যান্সার করে ফেলি ফাস্ট। আমরা দেখতেছি ইনভার্সন টাইপের একটা কোশ্চেন আসছে, যে ইনভার্সন আমরা লাস্টের দিকে পড়ছিলাম সেরকম একটা ইনভার্সন টাইপের কোশ্চেন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো দ্রুত আমরা কোশ্চেনটা দেখে আনসার করে ফেলবো। সো আমরা যারা একজন টিচার বলছে, আচ্ছা অনেক আমার ধৈর্যের প্রশংসা করছে, ভাই আমার মোটেও ধৈর্য নাই, মানে আমার আসলে কিছু কিছু মানুষ অনেক বকা দিতে ইচ্ছা করতেছে বাট বকা দিতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে, অনেক বকা দিতে চাই। এবং আমি যেটা বিলিভ করি ভাই, তোমরা হয়তো আমার ছোট ভাই বোনের মতো, তোমরা যেহেতু আমার ছোট ভাই বোনের মতো, এবং আই থিঙ্ক বড় ভাই হিসেবে আমার সে অধিকারটা আছে তোমাদের একটু বকা টকা দেওয়ার। সো লাইভ ক্লাসের মাঝখানে বা যারা যারা আমাদের এখানে ভর্তি আসছো জুম ক্লাস, আমি যখন তোমাদের বকা টকা দেই মন খারাপ করবো না, তখন হলে আমারও পাল্টা বকা দিও দিও, কোনো সমস্যা নেই, বাট মন খারাপ করবো না, সবসময় আমরা ভাই ব্রাদার। সো ভাই ব্রাদার একটু বকা টকা দিতেই পারে নিজেরা। সো আই থিঙ্ক আমার সেই রাইটটা আছে এবং আমি বিলিভ করি তোমরাও সেভাবে এই জিনিসটাকে দেখো। সবাই মোটামুটি অপশন এ আনসার করছো, তো যেহেতু সবাই অপশন এ আনসার করছো এখানেও আলোচনার কিছু নাই, আমরা সরাসরি কারেক্ট আনসারে চলে যাব। কারেক্ট আনসারটা হচ্ছে অপশন এ। ভেরি গুড। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, আমরা কোশ্চেনের শুরুতেই দেখতে পাচ্ছি জিনিসটা হইতেছে হ্যাড লেখা। একদম শুরুতে কি লেখা আছে? শুরুতে লেখা আছে হ্যাড। তাহলে আমরা জানি না হ্যাড জানি কোন কন্ডিশনে বসে, শুরুতে হ্যাড কোন কন্ডিশনে বসে, মানে ইনভার্সনে হ্যাড কোন কন্ডিশনে বসে? ইনভার্সনে হ্যাড বসে হচ্ছে থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার জানে কি? উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস v3, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস v3, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস v3। স্ট্রাকচারটা কোন অপশনে মিলছে? অপশন এ তে মিলছে। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন এ। ভেরি গুড, ভেরি নাইস। থার্ড কন্ডিশন পাস্ট আনরিয়েল। 4 নাম্বার কোশ্চেনে চলে যাব, পরেরটা। 4 নাম্বার কোশ্চেন স্ক্রিনে চলে আসছে, দ্রুত আনসার করে ফেলো, ঝটপট আনসার করে ফেলো, দেখি তো তোমরা পারো কিনা। একজন লেখছো যে এখনো দেন নাই ভাই, আচ্ছা ঠিক আছে, মানে আই থিঙ্ক তুমি এখনো, মানে তুই এখনো বকা খাস নাই, এই কারণে তোর মনে হচ্ছে দেই নাই, যাদেরকে দিছি তাদের মানে ভালোই ফাটছে। একজন লিখছে মন খারাপ করি না, ভালোই লাগে। গুড, মন খারাপ করা যাবে না, সিলি ইস্যুতে মন খারাপ করা যাবে না। স্টিল যদি মন খারাপ হয় আমার পার্সোনালি লক দিও, আমি সান্ত্বনা দিয়ে দিও ইনশাল্লাহ। সো আনসারের দিকে যদি তাকাই, মোটামুটি সি আনসার করা শুরু করছো তোমরা। সঞ্জিত লেখছে অপশন সি, দিয়া লেখছে অপশন সি, রিফাত লেখছে সি, দোলন, বিজয়, তানজিম, আলভিন, নাইমুর, সারা, তাওয়াসসুম, মোমু, করবিন, নাফিস, অনেকেই অপশন সি লিখছো। তো সবাই যেহেতু অপশন সি লিখছো, আলোচনার কিছু নয়, আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাব। কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে অপশন সি। সেম জিনিস থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু করা যায়। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা ইনভার্স করে দিই তাহলে আমরা হ্যাড দিয়ে শুরু করতে পারবো, সেই কারণে এই সেন্টেন্সটা কি দিয়ে হয়েছে?
হ্যাড দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ পাস্ট আনরিয়েল। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব, আজকের লাস্ট কোশ্চেন, এটা দিয়ে আজকের পড়ালেখা আমরা শেষ করব, কোশ্চেন নাম্বার 5। তো আজকের এটা শেষ কোশ্চেনটা, আমরা সি ইউনিটের কোশ্চেন সলভ করছি, আমরা বি ইউনিটের কোশ্চেন সলভ করছি, এবার আমরা ডি ইউনিটের কোশ্চেন সলভ করতে চলে আসলাম। এই ডি ইউনিটের কোশ্চেনটার মধ্য দিয়ে আজকের এপিসোডটাকে আজকে আমরা শেষ করব। তো দ্রুত আমরা সবাই আনসার করে ফেলি, কার কাছে কোন অ্যান্সারটা কারেক্ট মনে হয় দ্রুত আমাদের কমেন্ট করে জানায় দাও। ওকে, দুইজন এ লিখছো, আচ্ছা মোটামুটি এ লেখা শুরু করছো। এ এ সবাই সুন্দর মতো করে এ লিখতেছো, ভেরি নাইস। সবাই যেহেতু অপশন এ লিখতেছো, তাহলে আই থিঙ্ক এখানে আলোচনার মতো তেমন কিছু নাই, আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাবো। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন এ। সামনে ভাই যদি পরের স্লাইডে চলে যান, হ্যাঁ কারেক্ট অপশনটা হচ্ছে অপশন এ। সো তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা থার্ড কন্ডিশনের কোশ্চেন অর্থাৎ পাস্ট আনরিয়েল। পাস্ট আনরিয়েল আমরা কি করি, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বে থ্রি, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বে থ্রি। সো ভার্বে থ্রিটা তো আমার কোশ্চেনে দেওয়াই আছে, আমার কাজ ছিল উড আর হ্যাভটাকে বসানো। সো উড হ্যাভ আছে অপশন এ তে, সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন এ। সো এরই মধ্য দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করতেছি। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা থ্যাংক ইউ দেখতে বলবো, বড় করে থ্যাংক ইউ লেখা। সো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ গত মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা আমাদের সাথে থাকার জন্য। আমার যেটা চেষ্টা ছিল সেটা হচ্ছে যে টপিকটা তোমরা পারো, সেই পারা টপিক থেকেই দু একটা নতুন জিনিস যদি তোমাদের শেখাইতে পারি, সেই চেষ্টাটা করা। তো আমি আশা করি তোমরা সবাই আজকের ক্লাস থেকে একটা জিনিস হলেও নতুন শিখতে পারছো। তোমরা যদি একটা জিনিস হলেও নতুন শিখে থাকো আজকের ক্লাসটা নিয়ে, সেক্ষেত্রেই আমার সার্থকতা, সেখানেই লুমিনাসের সার্থকতা। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তোমাদের সামনে আবারও আসবো এরকম নতুন কিছু শেখানোর চেষ্টা নিয়ে। সো দ্যাটস ইট। সো শ্রাবণ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই একটু আনমিউট করে দিন। ইয়েস, যাক, কন্ডিশনাল নিয়ে আমারও কিছু কিছু বিষয় জানার ছিল, সারাক্ষণ মনোযোগ দিয়ে সেই বিষয়গুলো শুনলাম। তো নেক্সট ক্লাস হচ্ছে একজন বলছে শ্রাবণ ভাই ঘুম থেকে উঠছে, আসলে না ঘুম না, মানে আমি যেহেতু কিছু বলছিল তাই ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা অফ করে বসেছিলাম। লাইক ধরো তোমাদের সামনে যখন থাকি ওই খুব ফর্মাল বসে থাকা লাগে, ফর্মাল বসে থাকা আমার সম্ভব হয় না, একটু নড়াচড়া ঘোরাঘুরি যা আছে যাই হোক সেগুলো আলাদা বিষয়। তো এই আগামী ক্লাস কিসের উপর হবে? আগামী ক্লাসটা হবে আমাদের আগামী ক্লাস 18 তারিখে ম্যাথের উপর না থাকবে? হ্যাঁ ভাই, আগামী ক্লাস হবে ম্যাথের উপরে। লাইক কি ম্যাথ হচ্ছে তোমার ভার্সিটি ম্যাথ যেগুলো হয় সেটা, আর আইবিএ নিয়ে একটা প্রশ্ন করেছিল একজনে। তো আইবিএ প্রোগ্রামটা আমরা এই মাসেই শুরু করার একটা প্ল্যান আছে। এটা ডিপেন্ড করবে তানভীরের উপরে আসলে, কারণ আইবিএ এর বিষয়টা তানভীরই দেখাশোনা করে। তো এই সকল বিষয়। তো 18 তারিখে ম্যাথ মানে ভার্সিটি ম্যাথ নিয়ে কথাবার্তা হবে। লাইক ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে যদি কারো কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে, তো সেখানে তুমি কেমন বিষয় ফেস করতে পারো। ইদানিং ডি ইউনিটেও দেখা যাচ্ছে মেবি 2টি প্রশ্ন ম্যাথ থেকে আসার একটি পসিবিলিটি দেখা যায়। তো সেদিক থেকে বেসিক ম্যাথ নিয়ে আই মিন হচ্ছে ভার্সিটি ম্যাথ নিয়ে কথাবার্তা হবে আগামী 18 তারিখ। সবাই উপস্থিত থাকবে এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবা। ততক্ষণ পর্যন্ত তাহলে আমরা আজকের এপিসোডে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হচ্ছে লাইভটি শেয়ার করেছো তারা সেই স্ক্রিনশটটি আমাদের পেজে দিলে খুব দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে আজকের ক্লাস স্লাইড তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।